টিএসবি আয়োজিত আমাদের আজকের আয়োজন সুস্বাস্থ্য নিরাপদে নারী। আপনারা জানেন যে প্রতি রবিবার ঠিক সন্ধ্যা 7টায় আমরা কিন্তু হাজির হই দর্শক আপনাদের জন্য, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনাদের মতামত নেওয়ার জন্য। এবং আমরা হাজির করি বাংলাদেশের স্বনামধন্য কিছু চিকিৎসককে, যারা প্রতিনিয়তই বাংলাদেশে কাজ করে যাচ্ছেন নারী স্বাস্থ্যের উন্নয়নের জন্য, যারা জীবনের বড় একটা অংশ দিয়ে দিয়েছেন নারী স্বাস্থ্যের উন্নয়নের জন্য, নারীদের পাশে থেকে তাদের হয়ে কথা বলার জন্য। ওজিএসবির এই আয়োজনের সাথে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তাদের সায়েন্টিফিক পার্টনার নিয়ে আমরা আসলে প্রতি রবিবার আপনাদের সামনে হাজির হই। আজকে নবম পর্ব, তার আগেও কিন্তু প্রতিটি পর্বে আমরা আপনাদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছি, আপনাদের অনেক মতামত নিয়েছি, অনেক অজানা তথ্য আমরা জানানোর চেষ্টা করেছি। আজকের বিষয়টি একটু ব্যতিক্রম ধর্মী, কারণ আমাদের অনেক দর্শকই আমাদেরকে অনুরোধ করেছিলেন যেন এই বিষয়টি নিয়ে আমরা কিছু আয়োজন করি এবং কথা বলার চেষ্টা করি। বাংলাদেশে বন্ধ্যাত্বের চিকিৎসা, এ নিয়ে অনেক প্রশ্ন, অনেক অজানা কথা, এ নিয়ে অনেক কুসংস্কার, এবং বন্ধ্যাত্বের জটিলতম পর্ব আসলেই অনেকের মনের মধ্যে একটি ধারণা রয়েছে আর বাংলাদেশে সম্ভব নয়, এখন পাড়ি জমাতে হবে বিদেশে কোথাও। সত্যি কি বিদেশে কোথাও পাড়ি জমাতে হবে? বন্ধ্যাত্বের চিকিৎসার আসলে কতটুকু পর্যন্ত একজন রোগী আমাদের দেশে চিকিৎসা নিতে পারবেন? এই তথ্যগুলোই আজকে সঠিকভাবে, সঠিক উপায় আমাদের যারা আছেন, আমাদের যে দর্শক এবং আমাদের যারা আছেন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন আমাদের রোগীরা, তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। বরাবরের মতো আমাদের আজকের আয়োজনে সভাপতিত্ব করবেন অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী, প্রেসিডেন্ট ওজিএসবি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এছাড়াও আজকে হাজির করেছি এমন দুজনকে যারা একেবারে প্রথম সারিতে থেকে বন্ধ্যাত্বের চিকিৎসা দিয়ে চলেছেন বাংলাদেশে, এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ এবং ইথিক্যাল পয়েন্ট অফ ভিউতে আসলে বাংলাদেশে যতটুকু বন্ধ্যাত্বের চিকিৎসা দেওয়া যায় তারা কিন্তু ততটুকুই দিয়ে যাচ্ছেন। আমি যে কথাটি বললাম এর ব্যাখ্যা দর্শক আপনাদেরকে একটু পরে দিব, কিন্তু আগে আমাদের আজকের এক্সপার্ট যারা আছেন ওপিনিয়ন দেওয়ার জন্য তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে আছেন বন্ধ্যাত্ব চিকিৎসক, কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট, আইসিআরসি সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম আমাদের আজকের এই আয়োজনে। এছাড়া ওনার আরেকটা আমি বলবো যে পরিচয় আছে, সেটা হচ্ছে ট্রেজারার ওজিএসপি। এছাড়া আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মরিয়ম ফারুকী সাথী, সিনিয়র কনসালটেন্ট, গাইনিয়ানবস, ল্যাবিড ইনফার্টিলিটি সেন্টার, ল্যাবিড স্পেশালাইজ হাসপাতাল। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। এবং ডক্টর মরিয়ম ফারুকী সাথী আছেন পাবলিকেশন সেক্রেটারি হিসেবে ওজিএসপি তে। আপনারা আছেন আমাদের সঙ্গে, সেই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমি অধ্যাপক সামিনা চৌধুরী বরাবরের মতো ম্যাডাম আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আমি জানি যে ইনক্লুডিং রিমার্কটি আপনি দেন এবং আপনার দিক নির্দেশনাই আমাদের এই আয়োজনটি হয়ে থাকে প্রতি রবিবার। ম্যাডাম আপনাকে শুরু করতে বলছি। আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সুস্বাস্থ্যে নিরাপদে নারী এবং ওজিএসবি আয়োজিত আজকে নবম পর্ব আপনারা শুনেছেন, এবং আমরা প্রতি রবিবার সন্ধ্যা 7টার সময় আপনাদের জন্য আমরা অপেক্ষা করে থাকি, এবং আপনাদের জন্য আপনাদেরই মানে চাহিদা অনুযায়ী আমরা আপনাদের সমস্যা সমাধানের জন্য স্বনামধন্য চিকিৎসকদের আমরা আপনাদের সামনে হাজির করি। এর উদ্দেশ্য আপনাদের সেবা দেওয়া। আপনাদের আজকে আমরা যে সমস্যাগুলো বলেছি আপনারা আগে থেকেই জানেন, আপনারা প্রশ্ন পাঠাবেন, আমাদের যে স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ আছেন তারা জানাবেন। একটা কথা আমাকে বলতেই হয় যে বন্ধ্যাত্ব এটা এমনই একটি সমস্যা যে দম্পতির জীবনে এটা হয় তারা বুঝতে পারেন যে এটার জ্বালা কত। এবং আমাদের দেশে আমরা দেখেছি পৃথিবীব্যাপী এই একই রকমই প্রায় যে 10 থেকে 15 ভাগ কাপল বা দম্পতি এই সমস্যায় ভুগে থাকে। এবং এখানে সবচেয়ে যেটা কষ্টের ব্যাপার সেটা হলো যে কেন সন্তান হয় না, এটার ব্যাপারে সবসময় নারীদেরকে দোষ দেয়া হয়। দোষী আমি বলবো, এটা দোষ হিসাবে তাদের ধরা হয়, এবং সেজন্য যে কত পরিবার কত কষ্টে এবং কত নারী যে কত যন্ত্রণায় ভুগে তার জীবনটা শেষ করেন, যে সেটা আমরা জানি। আমরা যেহেতু এই মায়েদের বা এই মহিলাদের কাছাকাছি থেকে আমাদের দেখার সুযোগ এবং জানার সুযোগ হয়েছে, সেই সম্বন্ধে আমরা হয়তো একটু কিছু আপনাদেরকে বলবো। এবং কথা হলো যে এই বন্ধ্যাত্বের শিকার যারা, তাদের মধ্যে যেটা হয় যে বিশেষ করে মহিলা
এমন ভাবে মানসিক ভাবে নির্যাতিত হন এবং নিজের কষ্টে নিজেই সারাক্ষণ, আর তার অন্য কোনো দিকে কাজ করার মতন সুযোগ তার থাকে না, খুব হতাশায় ভুগে। আমি একটু ছোট্ট একটা গল্প বলি, তারপর প্রত্যেকটা বন্ধ্যাত্বের পিছনেই কিন্তু সেই মহিলাদের জীবনে কাহিনী আছে। সেই ছোট্ট একটা কাহিনী যদি বলি, আমার চেম্বারে একজন মেয়েকে নিয়ে তার বাবা আসছেন। মেয়েটা খুব সুন্দর, একদম সুস্বাস্থ্য, বয়স এই 24-25 হবে। আমি দেখি মেয়েটি একদম মুখটা খুব মলিন করে বসে আছে। যা বলার ওর বাবাই বলছেন যে আমার এই মেয়েটার আপনি চিকিৎসা করে দেন। আমি বললাম কি ব্যাপার কি? তখন বলে যে ওর বাচ্চা হয় না। আমি ওর স্বামী কই? স্বামীর সাথে তো আমার পরামর্শ করতে হবে, যেহেতু সন্তান ধারণের ব্যাপারটা স্বামী স্ত্রী দুজনেরই, এবং কার সমস্যা সেটা আমরা কাউকে দোষ না দিয়ে আমরা চিকিৎসা দেব, স্বামীরই হোক স্ত্রীরই হোক। তখন উনি বলেন, যেভাবে বললেন আমি খুবই আহত হলাম। উনি বললেন যে ওই বাড়ির থেকে তো ফেরত পাঠাইছে, এখন এসে আমার ঘাড়ে জুটছে, আমার সব ঠিক করে দেওয়া লাগবে। তো এই ধরনের একটা উক্তি আমি দেখলাম যে মেয়েটা একটা কথা আমার সাথে বললো না, কি প্রত্যেকটা কথাই আমি যে কথাই বলছি কোনো উত্তর দিল না। বুঝলাম সে কতটা মানসিক কষ্টে আছে। তখন মেয়েটি যখন বাবা বেরিয়ে গেলেন, আমি তার জন্য যা যা পরামর্শ দিলাম, বাবা বেরিয়ে গেলেন, মেয়েটি আমাকে বলল যে আপা, আমি হলাম ভেসে যাওয়া পদ্ম, এখান থেকে আমাকে বলে যে তুমি বাপের বাড়ি যাও, বাপের বাড়ি থেকে বলে শ্বশুর বাড়ি যাও, আমার কোথাও জায়গা নেই। তো সেই এটা একটা কাহিনী। এরকম এরকম হাজারো কাহিনী আছে, আরো মর্মান্তিক, আরো অনেক কিছু। তো আজকে সেগুলো নিয়েও গল্প হবে, এবং মানুষের জীবনের গল্প, এবং সেই সাথে আপনাদের যে সমস্যা আছে, আমাদের সাথে যারা আছেন, একদম বাংলাদেশে আমরা কিন্তু আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা আমরা দিতে পারছি, এবং আমরা যাদেরকে এনেছি তারা কিন্তু নিজেরা বিশেষভাবে প্রশিক্ষণ নিয়ে বহু বছরের লেখাপড়া, এবং তারা পৃথিবীর কোথায় না ছুটে গেছেন এই জ্ঞান আহরণ করতে, এবং যথেষ্ট খরচ করে তারা যে ল্যাবরেটরি স্থাপন করেছেন, যেটা এখন বিশ্বমানের একটা ল্যাবরেটরিতে পরিণত হয়েছে, যেখানে আমরা মানে বিভিন্ন ধরনের চিকিৎসা, হয়তো বন্ধ্যাত্বের আমরা টেস্ট টিউব বেবি এবং সব ধরনেরই করার সুযোগ এরা তৈরি করেছে। আমি খুব গর্বিত যে আমাদের ওজিএসবি সদস্য তারা এই কাজগুলো করে যাচ্ছেন এবং আপনাদের সেবা দিয়ে যাচ্ছেন, এবং আমরা আরো আপনাদের সেবা দিতে চাই, আপনাদের সাথে আমরা আছি। তো আমি এই বলে আমি শারমিন তোমাকে আমি অনুরোধ করব যে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আর দর্শক আপনারা যারা আছেন আপনারা প্রশ্ন করুন। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সামিনা চৌধুরী ম্যাডাম, আপনার অনুপ্রেরণায় প্রতিনিয়ত আসলে এই আয়োজনগুলো নিয়ে আমরা সামনে চলি এবং আমরা নারী স্বাস্থ্যের মুখপাত্র হয়ে আসলে কথাগুলো বলার চেষ্টা করি, নারীদের পাশে থাকার চেষ্টা করি। আমি প্রথমেই শুরু করবো অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডামকে দিয়ে। যে কথাটি অধ্যাপক সামিনা চৌধুরী বললেন, জলে ভাসা পদ্ম, আসলে চাই না এদেশের নারীরা জলে ভাসা পদ্ম হোক, এবং সেই জায়গায় আমি জানি যতটুকু, আমি আপনাকে চিনি যতটুকু, এবং আসলে বন্ধ্যত্ব নিয়ে আপনারা যারাই কাজ করেন ঠিক সেই জায়গাটিতে একটা রেভুলেশন বেশ গত কয়েক বছরে এসেছে। আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, অধ্যাপক মরিয়ম ফারুকের সাথে এবং রাশিদা বেগম, আপনাদেরকে কিন্তু টেলিভিশন স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছে, তাই আপনারা যদি একটু খেয়াল করেন এই জায়গাটি, এবং সবচেয়ে বড় কথা দর্শকদের প্রশ্ন যদি আপনারা একটু সংক্ষেপে উত্তর দেন তাহলে আমরা অনেক প্রশ্ন নিতে পারবো, কারণ বন্ধ্যত্ব নিয়ে অনেক প্রশ্ন দর্শকদের মনে আছে। আমি অধ্যাপক রাশিদা বেগম আপনাকে দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশের বন্ধ্যাত্বের চিত্রটি জানতে চাই। গ্লোবালি আমরা দেখেছি যে প্রতিনিয়তই বন্ধ্যাত্বের রোগীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশে কি আসলে হঠাৎ করে বেড়েছে, নাকি আগে বেড়েছিল আমরা জানতাম না, এখন আমরা জানতে পারছি বা বের করতে পারছি? যদি একটু বাংলাদেশের চিত্রটি আগে জেনে আপনার কাছ থেকে তারপর অনুষ্ঠানটি শুরু করতে চাই। ধন্যবাদ শারমিন তোমাকে, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য। যদিও বন্ধ্যাত্ব নিয়ে যথেষ্ট প্রোগ্রামের আগেও হয়েছে, কিন্তু এটি আমার মনে হয় যে প্রতিদিনই হওয়া উচিত। এরকম একটি সমস্যা, যেটা হলো এটা কিন্তু স্বাস্থ্যগত কোনো সমস্যা না, দৈহিক কোনো সমস্যা না,
এটা অনেক অনেক দৈহিক সমস্যার হয়তো ফলাফল, যেটা অ্যাডভার্স ইফেক্ট। কিন্তু সামাজিক সমস্যাটা অনেক জটিল, এটা সামাজিক এবং সাংসারিক। আপা যেটা বললেন যে মেয়েদের যে দুঃখ দুর্দশা, আমি প্রতিদিনই প্রায় আমি দু একটা মেয়ের জন্য কাঁদি। মানে আমার সেই কান্নাটা সরাসরি পেশেন্টের জন্য, এবং আমি একজন মেয়ে হিসেবে যে মেয়েদের যে এত দুর্দশা, সেজন্য এত বেশি টর্চার্ড হয় মেয়েরা এই ব্যাপারে, এটা বলার মতো অপেক্ষা রাখে না, খুব বেশি। এবং আমাদের কাছে যে সমস্ত পেশেন্ট আসে মোটামুটি লোয়ার ক্লাস, লোয়ার মিডল ক্লাস, এদের মধ্যে এত বেশি মানে মেয়ের একটা মানুষ হিসেবে না, জিনিস হিসেবে গণ্য হয় তারা। যেটা একটা জিনিস, সংসারে এনেছিলাম এটা কাজের জন্য, সংসারে এনেছিলাম বাচ্চা পয়দা করার জন্য, বাচ্চা হচ্ছে না, এটাকে ছুড়ে ফেলে দাও। কিছু কিছু মেয়েরা এসে বলে যে ম্যাডাম আমাকে শ্বশুরবাড়ি থেকে আলটিমেটাম দিয়েছে যে এইবারে যদি বাচ্চা না হয় তাহলে হাজবেন্ডকে একটা বিয়ে করে দেবে। তা আমি যদি কোনো হাজবেন্ড তোমাকে এরকম আলটিমেটাম দেয়, সে হাজবেন্ডের কাছে যাবার দরকার কি তোমার? আবার যে হাজবেন্ড তোমাকে একটা জিনিস হিসেবে গণ্য করে, তোমাকে বলে যে বাচ্চা নয় তোমাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করবে, তার কাছে যাবার দরকার কি? চুপ করে থাক। এখন কথা হচ্ছে যে আমাদের তো মেয়েদের সেরকম স্বাবলম্বী করে কখনো গড়া হয় না। আমাদের সামাজিক কাঠামো এমন যে একটা মেয়ে ছোটবেলা থেকে তাকে এমন ভাবে মানসিক ভাবে গড়া হয় যে তুমি একজন ডিপেন্ডেন্ট, কারোর প্রতি তোমাকে ডিপেন্ড করতে হবে, হয় স্বামী নয় বাবা নয় ভাই, এরকম। এই এই গন্ডি থেকে তারা বের হতে পারে না। কিন্তু প্রত্যেকটা মেয়ে কাজ করেও যদি খায় তাহলে তো একটা সেলফ রেসপেক্ট থাকা উচিত। এই জায়গাটা আসলে আমাদের সমাজে মেয়েরা এত বেশি ছোট হয়ে আছে, সেলফ রেসপেক্ট বলে কিছু নাই, যার জন্য তারা টর্চার্ড হয়। এখন এটা কিভাবে সংশোধন করা যাবে জানি না, কিন্তু আমরা চেষ্টা করি মেডিকেল পয়েন্ট অফ ভিউতে তাকে যে পরিমাণ সাহায্য করা দরকার সেই সাহায্য করার। কিন্তু তার সাংসারিক সাহায্য আমি কিভাবে করবো, কিভাবে তার হাজবেন্ডদেরকে আমি যেমন বলি এবং প্রায় বলি যে শাশুড়িকে নিয়ে এসো, শাশুড়িকে একটু কাউন্সিলিং করা দরকার। তবে আমি যেটা দেখি যে চেষ্টা করে হাজবেন্ডদেরকে যখন আমি বুঝাই যে আজকে দেখেন আমাদের তো অনেক রকম পেশেন্ট আছে, আমাদের বহু পেশেন্ট পাই যে ছেলেদের সমস্যা, ছেলেদের কারণে বাচ্চা হচ্ছে না, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে দেখি নাই ছেলেকে বলতে যে তোমাকে আমি ছেড়ে চলে যাব। একটা মেয়ে যদি পারে যে একটা ছেলের অপারগতাকে সহ্য করে সংসার করতে, আপনি কেন পারবেন না? ও একটা বাচ্চা না হলে কি হবে, বাচ্চা ছাড়াও তো অনেক কাজ আছে, আপনারা সুন্দরভাবে সংসার চালাতে পারেন, সুন্দর জীবনযাপন করতে পারেন। আমরা চেষ্টা করছি, কিন্তু আল্লাহর ইচ্ছাকে ডিফাই করে আমরা বাচ্চা দিতে পারবো? বাচ্চা তো আমরা তৈরি করি না, আমরা বাচ্চা হওয়ার জন্য অন্তরায় যেগুলো সেগুলো হয়তো ঠিকঠাক করে দিব। কিন্তু এই যে ব্যবহার, ওর তো কোনো দোষ নাই, ওর কোনো দোষ আছে? এবং এমন আছে শারমিন যে অ্যাবসলিউটলি ছেলেটার দোষ, কিন্তু সেটা কখনো চিন্তা না করে ওর যে মেনস্ট্রুয়াল প্রবলেম, ওর যে পিসিওর পেশেন্ট, তার যে ইরেগুলার সাইকেল, এইটা নিয়ে মাথা খারাপ করে দেয়। তখন তাদেরকে বুঝাই যে এর এই একটা প্রবলেম আছে, তার ওভুলেশন ঠিক মতো হয় না, বাট ইট ইজ ভেরি মাচ কারেক্টেবল, আমি খুব অল্পতেই তাকে ওভুলেশন করিয়ে দিতে পারবো। কিন্তু আপনার যে শুক্রাণু রায়, এটা তো আমি পারবো না, এটার জন্য তো টেস্ট টিউব লাগবে। তো এটা একটা বিষয় তো আছে যে তাদের অ্যাকসেপ্টেন্স। আরেকটা বিষয় যেটা, সেখানে তো আমরা সাংঘাতিক রকম অসহায়, যে যার আসলে টাকা নেই সে কেমন করে করবে? এটা এমন একটা চিকিৎসা, কেউ যদি এক কদম আগায় আমি তাকে এক কদম সাহায্য করতে পারি, কেউ যদি একটা স্টেপও না দিতে পারে আমি কিভাবে তাকে সাহায্য করব? এখানে আমরা বেশ আটকে যাচ্ছি, যে একেবারেই নিঃস্ব যেসব পেশেন্ট লাখ লাখ টাকা স্বপ্নেও দেখে নাই, স্বপ্ন তারা কল্পনাও করে না, সেই সব পেশেন্ট যখন আসে তখন খুব কষ্ট হয়। তখন আবার মনকে সান্ত্বনা দেয় যে যে দেশে ক্যান্সারের রোগীর চিকিৎসার অভাবে মারা যায়, সেখানে না হয় টাকার অভাবে বাচ্চার চিকিৎসা নাই বা করতে পারলাম। জি, আসবো আপনার কাছে ম্যাডাম। আমি আবারও একটা প্রশ্ন করছিলে তুমি, ইনসিডেন্স আগের চেয়ে বেড়েছে কিনা সেটা যদি বলি, যে এখন আমাদের পপুলেশন তো বেশি, সেই জন্য আমাদের কাছে বেশি মনে হচ্ছে, আর একটু অ্যাওয়ারনেসও আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে মেল ইনফার্টিলিটি আগে কিন্তু এক্সপোজ হতো না, এখন তারা রেগুলার সিমেন অ্যানালাইসিস করায়, এটা যেহেতু ধরা পড়ছে সেই জন্য বেড়েছে। সামগ্রিকভাবে ওয়ার্ল্ড ওয়াইড বেড়েছে, আগে ছিল 10 জন দম্পতিতে একজন, এখন 6 জন দম্পতিতে একজন, সেই হিসাবে আমাদের দেশেও ইনসিডেন্স বেড়েছে। গ্লোবালি যেহেতু বেড়েছে, আমাদের দেশেও আসলে ইনসিডেন্সটি বেড়েছে। এবং ম্যাডাম যে কথাটি আপনি বললেন, এরকম হিস্ট্রি অনেকেরই আছে, অনেক গল্প আমাদের জানা আছে যে একটার পর একটা বিয়ে করছে, 4 নাম্বার বিয়েটি যখন করা হলো তখন জানা গেল যে আসলে পুরুষটি অ্যাজোস্পার্মিয়ায় ভুগছেন। এরকম গল্প অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং প্রতিনিয়তই আসলে যেটি দেখতে হয় সেটি হচ্ছে নারীদের চোখের কান্না।
এটি আমার ধারণা যারাই আপনারা চেম্বার করেন প্রতিদিনই হয়তো বেশ একটা অংশের দেখতে হয়। এবং মানসিক যে যন্ত্রণা এবং ছটফট, যে একজন মানুষ বেঁচে আছে কিন্তু আহ মরে গেছে এমন ভাবেই আসলে বেঁচে আছে, এভাবেও অনেককে কিন্তু জীবনযাপন করতে হচ্ছে। ঠিক সেই জায়গাটিতে আজকে কিছুটা যদিও আমরা কথা বলে পরিবর্তনের জায়গাটি তৈরি করতে পারি, সেটিও হয়তো বড় পাওয়া হবে। অধ্যাপক মরিয়ম ফারুকী ম্যাডাম, আপনার কাছে জানতে চাই যে আসলে যে আমরা এত কথা বলি, কিন্তু শুধুই কি মেয়েদের কারণে বন্ধ্যাত্ব হয়, নাকি এখানে পুরুষেরও কিছু কারণ আছে, নাকি উভয়ের কারণ আছে? এবং এমনও আমরা শুনি যে কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তাদেরও বন্ধ্যাত্ব থাকতে পারে। সেই জায়গাটা যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন, এবং প্রত্যেকে যদি সংক্ষেপে উত্তর দেন, তাহলে অনেক প্রশ্ন আজকে নিতে পারবো এবং দর্শকরা অনেক প্রশ্নের উত্তর পাবেন। আসলে আগে তো মানে আমাদের যে সামাজিক বা সাংসারিক কারণ যেটা ছিল সেখানে ধরা হতো। আচ্ছা সরি, সবসময় সবচেয়ে প্রথম আমি শ্রদ্ধা জানাচ্ছি 21শে শহীদদের, এবং যারা বন্ধ্যাত্বের নিয়ে অসুবিধায় আছেন সেই সব কাপলদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আচ্ছা শারমিন, আমি বলি, যেমন আগে আমরা জানতাম প্রথম থেকে যে একটা ছেলে মেয়ে হচ্ছে না, নিশ্চয় মহিলার কোনো সমস্যা। কিন্তু দিনে দিনে যখন আমরা মহিলার সমস্যাগুলো উদ্ভাবন করছি, সঙ্গে পুরুষরাও কিছুটা এগিয়ে এসছেন এবং এখন অনেক আগে এগিয়ে আসছেন, তখন আমরা দেখি যে সমান পরিমাণ বা প্রায় শারীরিক অসুবিধাটা থাকে, অনেক সময় মানসিক স্ট্রেসও থাকে হয়তো। তো এইটা আমাদের মনে হয় প্রথমে একটু ইভালুয়েট যদি করি কোন একটা কাপলকে, তাহলে দেখবো প্রায় এখন তো 50%ই মনে হয় যতজন কাপল আসেন অর্ধেক দেখা যায় কোনো মহিলার শারীরিক অসুবিধা অথবা মানসিক, এবং অর্ধেক প্রায় হাজব্যান্ডের কারণে। কাজেই আমার মনে হয় এটা যে ওনাদের একটা অসুখ রোগ এইভাবে আমরা আখ্যায়িত করতে চাই না, কারণ এটা অনেক সময় সামান্য একটু চেষ্টা করলে, সামান্য একটু কাউন্সিলিং করলেই দেখা যায় জিনিসটা ঠিক হয়ে যায়। এবং অনেক সময় এইটার কারণে যেটা আপা বললেন বা ডক্টর রাশিদা বললেন যে এটা একটা বিরাট ইস্যু হয়ে যায়, তখন সাংসারিক বিবাহ বিচ্ছেদ এটা হয়ে যায়। তো সেইখানে কিন্তু আমরা অনেক একটা বিরাট রোল, ওদেরকে একটু কাউন্সিলিং করা, কার একটু অসুবিধা ওইটা আমরা একটু ট্রিটমেন্ট করলাম, তাহলে কিন্তু ভালো ম্যাডাম ফল আপনার পাওয়া কাছে যায়। কারণগুলো জানতে চাচ্ছি, পুরুষদের কি কি কারণ, মহিলাদের কি কি কারণ, একসাথে কি কি কারণ, এমন ভাবে যদি একটু বলেন আমাদেরকে, তাহলে আচ্ছা হয়তো দর্শকরা বুঝতে একটু সুবিধা হবে তাদের। আচ্ছা, মহিলাদের তো মানে নানা রকম কারণ থাকে, যেমন ধরো শারীরিক যদি বলি, যে প্রতি মাসে যে একটা ডিম্বাণু নিঃসৃত হয় বা শরীরে আমাদের প্রতি মাসে একবার করে, হয়তো এটা নিয়ম হলো এটা রেগুলার প্রতি মাসে একবার হবে। তো এখানে এটা যাদের এখানে একটু হরমোনের ইমব্যালেন্স থাকে, হচ্ছে না, সেটার প্রধান কারণ হলো যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম, সেটার কারণে হতে পারে। দেখা যায় মহিলা অনেক মোটা হয়ে গেছেন, অনেক কিছু কিছু চুল, অবাঞ্ছিত চুল গজাচ্ছে, এই একটা বিরাট কারণ। তারপরে আছে ধরো অন্যান্য যদি মেটাবলিক ডিসঅর্ডার থাকে, ডায়াবেটিস থাকলো, প্রেশার থাকলো, কোনো ওষুধ খান, ওগুলোর এফেক্ট, অথবা কোনো জরায়ুর কোনো ডিফেক্ট, আমি মানে বাংলায় বলছি কোনো জরায়ুর কোনো অসুবিধা, এইসব কারণ থাকতে পারে মহিলাদের বেলায়। ঠিক তেমন ছেলেদেরটা ডিটেক্ট করা সবচেয়ে সহজ, এই জন্য যে মহিলাদের তো একটা আলট্রাসোনোগ্রাম করতে হয় বা অন্যান্য টেস্ট করলাম, ছেলেদের একটা সিম্পল সিমিন অ্যানালাইসিস করলেই বোঝা যায় যে ওনার সিমিনের কোয়ালিটিটা কেমন, ওখানে বীর্য বা ডিম ঠিক মতো আছে কিনা, ওদের কোয়ালিটি কেমন সেটা বোঝা যায়। এইভাবে ছেলেদের যদি না থাকে ডিম, সেটা অ্যাজোস্পার্মিয়া বলা হয়, বা কম থাকতে পারে অলিগোজোস্পার্মিয়া বলা হয়। তারপর ওনাকে আমরা ইভালুয়েট করতে পারি যে হরমোনের কারণে কিনা অথবা জেনেটিক কোনো কারণে কিনা ওনার হচ্ছে না। তেমনি হতে পারে যে তৈরি হচ্ছে, বের হতে পারছে না, অবস্ট্রাকটিভ কোনো কারণ, অথবা কিছু না, ডায়াবেটিস উনি জানেনও না, ব্লাড সুগার হাই, ডায়াবেটিস, হাজব্যান্ড ওয়াইফ হয়তো ঠিক মতো কনজুগাল লাইফটাই করতে পারছেন না, হাজব্যান্ড হয়তো বিয়ের পর থেকে কোনোদিন থাকতেই পারেন নাই, হ্যাঁ, মহিলা ওইটা বলতে পারছেন না বা হাজব্যান্ড স্বীকার করছে না, এই একটা কারণ যে দৈহিক সম্পর্কটাই হয়তো স্থাপন হয় না। এরকম এরকম ছোটখাটো অনেক কারণ আছে যেগুলো হয়তো একটু কাউন্সিলিং করলে, একটু অন্যান্য চিকিৎসা দিলে ফল পাওয়া যায়। কিন্তু ওনারা আসেন না হয়তো কোনো কারণে আমাদের কাছে, অথবা কিছু কিছু জিনিস আছে বলতে পারেন না, সংকোচ বোধ করেন এখনো। আমি আসবো আপনার কাছে আবারও, তখন হয়তো আরো বিস্তারিত ব্যাখ্যা আরো কিছু উঠে আসবে। অনেক দর্শক যুক্ত হয়েছে, আমি দর্শকদের প্রশ্নগুলো নেওয়া শুরু করছি। অধ্যাপক রাশিদা বেগম ম্যাডাম, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন যে তার বয়স এই মুহূর্তে 28 বছর, তাকে বলা হয়েছে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, তিনি প্রাইমারি সাবফার্টিলিটি সমস্যায় ভুগছেন, এখন পর্যন্ত কখনোই তার প্রেগন্যান্সি হয়নি,
এবং ওভুলেশন ইনডিউসিং ড্রাগ নিয়েছেন, তাতে করে ওষুধ এবং ইনজেকশন একসাথে নেওয়ার পর তার ফলিকল এসেছে পরপর 6 মাস, কিন্তু তারপরও প্রেগনেন্সি হয়নি। হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস রিপোর্ট নর্মাল আছে, হাজবেন্ডের ডায়াবেটিস থাইরয়েড কোনো সমস্যা নেই এবং কোনো ধরনের কয়টাল ডিফিকাল্টিও নেই। এটি আসলে কেন হচ্ছে, কি কারণে হতে পারে? কারণ উনি একজন ডায়াগনোস কেস অফ পিসিও। একটা হলো যে হ্যাঁ, ডায়াগনোস কেস অফ পিসিও যদি থাকে, তার যে ড্রাগ দিয়েছে তাতে ওভুলেশন হলো কিনা, ইনজেকশন নিয়েছে 6 মাস, কিন্তু ওভুলেশন হলো কিনা এটা কিন্তু এনশিওর করার ব্যাপার আছে। কারণ পিসিওতে আমরা জানি যে ইন্ডাকশনে কিন্তু একটু অনেক পিসিও রেজিস্ট্যান্ট থাকে, খুব সহজে ইভেন ইনজেকশন দিলেও হয় না। তো পিসিও পেশেন্টকে মনিটরিং মাস্ট, তাদেরকে ওভুলেশন হচ্ছে কিনা এটা দেখার ব্যাপার। যদি এমন হয় হ্যাঁ তার ফলিকেল এসছে, বললো যে ওভুলেশন হয়েছে, তাহলেও 6 মাস ওভুলেশন হলেই যে প্রেগনেন্সি হবে তার কোনো নিশ্চয়তা নাই। যেমন হতে পারে 28 বছর বয়স, সে আবার 6 মাস কিন্তু এই ড্রাগ চেষ্টা করে দেখতে পারে। অন্যান্য পেশেন্টের বেলায় 6 মাস ড্রাগ খাওয়ার পরেই আমরা টিউবাল টেস্টটা করতে যাই, কিন্তু পিসিওর বেলায় আমরা কিন্তু এক্সপেক্ট করি যে টিউব ভালো আছে, কারণ সাধারণত তার যে কারণ একদম ধর্তব্য কারণ যে তার ওভুলেশন হচ্ছে না, এদের ইউজুয়ালি টিউব ভালোই থাকে। আমি এ পর্যন্ত খুব কম পিসিওর পেয়েছি যাদের টিউবাল প্রবলেম আছে। বাইলাটারাল ব্লক তো পাইনি পিসিওদের, কিন্তু ইউনিলাটারাল ব্লকও কিন্তু নাই বললেই চলে। কাজে পিসিওর পেশেন্টদের টিউব নিয়ে কিন্তু চিন্তা করি না। কখনো হয়তো মিউকাস গুলা জমা হয়ে একটা অবস্ট্রাকশন তৈরি করতে পারে, কিন্তু সেটাও এই মেয়ের বেলায় কিন্তু আরো 6 মাস সে ড্রাগ নিয়ে দেখতে পারে। তারপরে যদি না হয় তারপর টিউবাল টেস্টটা তার করতে হবে। সেই মিউকাস প্লাগও অনেক সময় টিউবাল ব্লকের মতো কাজ করতে পারে। তাতেও যদি না হয় তাহলে কিন্তু উইথ ড্রাগ আনএক্সপ্লেইনড বলা যাবে। উইথ ড্রাগ ওভুলেশন আমরা ড্রাগ দিয়ে করানোর পরেও যদি না হয়, তাহলে কিছু আনএক্সপ্লেইনড ফ্যাক্টর তার থাকতে পারে টিউবাল প্যাথোলজি দেখার পরেও। এরপর ধাপে ধাপে ট্রিটমেন্ট আছে, আইইউএ করা যেতে পারে। তারপরেও যদি না হয় তাহলে টেস্ট টিউব ট্রাই করে যেতে পারে। এই কারণে যেটা বললাম যে আনএক্সপ্লেইনড থাকতে পারে, সেটা হলো যে স্পাম এবং ওভাম ইন্টারাকশন যেটা ফাইনালি যেটা হয় ফার্টিলাইজেশন, তো সেখানে কিন্তু কোনো প্রবলেম থাকতে পারে যেটা আমরা আপাত দৃষ্টিতে আইডেন্টিফাই করতে পারি না। সেটার জন্য হয়তো টেস্ট টিউব লাগতে পারে। টেস্ট টিউব করতে গেলে বোঝা যাবে যে ওখানে কোনো প্রবলেম আছে কিনা। তো ওটা একটা সমাধান, যেটা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট অনেক স্টুডেন্টও যুক্ত আছে ম্যাডাম। এই প্রশ্নের কাছাকাছি একজন প্রশ্ন করেছেন একজন স্টুডেন্ট আমাদের কাছে, যে আমরা জানি যে পিসিও তে অনেক সময় ওভারিয়ান ড্রিলিং করা হয়, আসলে কোন পর্যায়ে গেলে ওভারিয়ান ড্রিলিং করবে? অনেক সময় দেখা হয় যে 3 মাস ওভুলেশন ইন্ডাকশন দিয়ে কেউ ওভারিয়ান ড্রিলিং প্রেসক্রাইব করছে, এটি আসলে কতটুকু জাস্টিফাই? রাশিদা ম্যাডাম। একটা হলো যে ওভারিয়ান ড্রিলিং সাধারণত সার্জিক্যাল ট্রিটমেন্ট, এটা এখন এটা কিন্তু আমরা যদি ওভুলেশন করতে ফেইলড হই, যে তার ড্রাগ দিয়ে ওভুলেশন হলো না, একদম রেজিস্ট্যান্ট ওভারি, তাদের জন্য কিন্তু ড্রিলিংটা অ্যাপ্রোপ্রিয়েট। একেবারে 3 মাস দিয়েই যে কেন হলো না, আমাকে দেখতে হবে যে আমার অ্যাপ্লিকেশন অফ ড্রাগ ঠিক মতো হলো কিনা। যদি অ্যাপ্লিকেশন অফ ড্রাগ ঠিক মতো হয়, তারপরে যদি না হয়, আমি যদি ডায়াগনোসিস শি ইজ এ কেস অফ রেজিস্ট্যান্ট কোলোফিজাইটেড বা লেট্রোজোল রেজিস্ট্যান্ট পেশেন্ট, তাহলে তাকে ড্রিলিং করা যেতে পারে। অ্যাসেসমেন্টটা প্রপার হতে হবে। যদি তার ওভুলেশন হয়, একটা পেশেন্টের ড্রাগে যদি ওভুলেশন হয়, তার কিন্তু ড্রিলিং না করলে চলে, কারণ সে তো রেজিস্ট্যান্ট কেস না। সাধারণত রেজিস্ট্যান্ট পিসিও পেশেন্টের বেলায় ড্রিলিংটা দরকার। জি, আসবো আপনার কাছে আবারও ম্যাডাম। মরিয়ম ফারুকী ম্যাডাম সাইকা রেহনুমা আমাদের সঙ্গে ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন। তিনি আমাদের কাছে প্রশ্ন করেছেন, তার বয়স 23 বছর, তাকে অ্যাসেস করা হয়েছে, তার কোনো সমস্যা নেই। হাজবেন্ডের সেমেন অ্যানালাইসিসে হাজবেন্ডের অলিগোস্পার্মিয়া আছে এবং মটিলিটিও কম বলা হয়েছে। এক্ষেত্রে আসলে এই মুহূর্তে করণীয় কি আছে? হাজবেন্ডের বয়স 28 বছর, হাজবেন্ডের ডায়াবেটিস নেই, থাইরয়েড সমস্যা নেই, হাজবেন্ড এর আগে সৌদি আরবে ছিলেন, এখন ঢাকায় বসবাস করছেন। অলিগোস্পার্মিয়ার কোনো চিকিৎসা বাংলাদেশে আছে কিনা, থাকলে কি আছে উনি জানতে চেয়েছেন, এবং এক্ষেত্রে চিকিৎসার পরে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু বা এদিক থেকে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু, সেটিও তিনি জানতে চেয়েছেন। ধন্যবাদ ডক্টর শারমিনী। এখন আমাকে বলো যে সিভিয়ার অলিগোস্পার্মিয়া না হলে, মোটামুটি যদি খুব বেশি না হয়, 15-এর একটু কম হলো, এরকম ক্ষেত্রে আমরা কিন্তু হয়তো কিছু ওষুধপত্র দিলে উন্নতি হতে পারে। এবং অ্যাস্থেনো বলছেন ওরা, মোটিলিটি কম বলছে, হয়তো স্মোকিং করছেন কিনা, অথবা উনি সৌদি আরবে ছিলেন, কোনো গরম কোনো জায়গায় কাজ করছেন কিনা। এই এনভায়রনমেন্টটা যদি আমরা চেঞ্জ করি এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট দেই, হয়তো আমরা এটা ওনার সিমেন কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারে। তারপরেও যদি মোটামুটি একটু কিছুটা অলিগোস্পার্মিয়া হয়, তাইলে কিন্তু আমরা, যেহেতু ওনার ওয়াইফের টিউবাল ফ্যাক্টর অন্যান্য জিনিসের কোনো সমস্যা নাই, আমরা কিন্তু আইইউআই চিকিৎসা দিয়ে এটা উত্তরণ করতে পারবো।
জি। হ্যাঁ, IUI 3 বার, ম্যাক্সিমাম হয়তো 6 বারও করলো, কারণ যেহেতু ওনার বয়স কম, এই ট্রিটমেন্টটা দেওয়া যায়। জি, মানে কিন্তু IUI রোগী করলে যে ভয়টি পাচ্ছেন যে এটি খারাপের দিকে যেতে পারে কিনা, খারাপ হলে আসলে কি হতে পারে সেটা যদি আমরা বলি, বা এই যে সিমেন্ট অ্যানালাইসিস করে অলিগো পেলো, এটি আবার সেকেন্ড অ্যাসেসমেন্ট আসলে কবে উনি করবেন যে ভালো হচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? সবচেয়ে ভালো হয় যদি উনি ওষুধপত্র খেয়ে আর এনভায়রনমেন্টের যা বললাম এগুলো মেনে চলে যদি উনি করেন, 3 মাস পর করলে সবচেয়ে ভালো, একদম ঠিক অ্যাসেসমেন্ট হয়। কিন্তু সবসময় আমাদের ঠিক এতদিন ওনারা থাকেন না, হয়তো বাইরে থেকে এসে হয়তো 1 মাস কি 2 মাসের একটা ছুটি নিয়ে আসেন। সেই ক্ষেত্রে আমরা ওষুধপত্র দিয়ে কিছুদিন পর, টাইম পেলে তো 1 মাস পর ভালো, না হলে 15 দিন 20 দিন পর আবার অ্যাসেস করে দেখি যে কতটুকু খারাপ বা ভালো, সেই ভেবে ট্রিটমেন্ট দিলাম। কিন্তু কি খারাপ হতে পারে, অনেক সময় গ্র্যাজুয়ালি দেখা যায় সেম ফ্যাক্টর যেটার কারণে অলিগো অ্যাসথেনো হচ্ছে যদি চলতে থাকে, আস্তে আস্তে সিভিয়ার অলিগো হয়ে যায়। সিভিয়ার অলিগোস্পার্মিয়া হয়, যে ক্ষেত্রে হয়তো IUI চিকিৎসায় হবে না, সেই ক্ষেত্রে ওনাকে আরো বেশি কিছু ইনভিট্রো ফার্টিলাইজেশনে বা ইক্সিতে ওনাকে যেতে হতে পারে। সেই জন্য আমি আমরা আসবো, জি যেগুলো ম্যাডাম আপনার কাছে আবার আসবো। রাশিদা ম্যাডাম, একজন প্রশ্ন করেছে আমাদের কাছে চট্টগ্রাম থেকে, সাবিকুন নাহার মুন, সে জানতে চাচ্ছে যেটি, সেটি হচ্ছে তার ল্যাপ্রোস্কোপি করা হয়েছে, তার বয়স 32 বছর, 2 পাশে টিউবি ব্লক আছে। এই মুহূর্তে বাংলাদেশে কি কোনো চিকিৎসা আছে টিউব ব্লকের চিকিৎসা, এটি তিনি প্রশ্ন রেখেছেন। যে দুদিকের টিউব যদি ব্লক থাকে ন্যাচারালি তার কখনোই প্রেগনেন্সি হবে না, এটা প্রথমে বুঝতে হবে। টিউবাল ব্লকের একটা ট্রিটমেন্ট আছে সার্জারি, সার্জারি করে টিউবোপ্লাস্টি করে করা যেতে পারে। আর একটা ট্রিটমেন্ট হলো টেস্ট টিউব। টেস্ট টিউব মানে টিউবকে বাইপাস করে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে এমব্রয় তৈরি করে তারপরে ট্রান্সফার করা। এখন টিউবাল সার্জারি যেটা, সেটা ডিপেন্ড করে যে তার টিউবাল যে ব্লক সেটার কারণ কি। কোনো ইনফেকশনের কারণে যদি ব্লক হয় তাহলে একটা ব্লক হতে পারে, কিন্তু অন্যান্য সাইডেরও কিন্তু এপিথেলিয়াল অ্যাক্টিভিটিস গুলো নষ্ট হয়ে যাবে, টিউবাল ফাংশনটা অ্যাজ এ হোল নষ্ট হয়ে যায়। কিন্তু সার্জারি করে খুব একটা লাভ হয় না। কিন্তু আজকাল কিন্তু মোটামুটি পৃথিবী থেকেই টিউবাল সার্জারিটা উঠে গেছে ইন ফেভার অফ IVF। কারণ IVFটা এখন আস্তে আস্তে টেকনোলজিক্যালি এত ইজি হয়ে গেছে, লেস টাইম কনজিউমিং এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া যায়। টিউবোপ্লাস্টি করে আমাকে তাকে অন্তত 1 বছর সময় দিতে হবে যে তার নর্মাল একটা প্রেগনেন্সি হয় কিনা। এবং টিউবাল পেটেন্সি আমি দেখতে পারি যে হ্যাঁ, টিউবোপ্লাস্টি পরে টিউব দিয়ে ডাই গেল, টিউব পেটেন্ট, কিন্তু ফাংশনাল ক্যাপাসিটি সম্পর্কে আমরা কিন্তু শিওর হতে পারবো না। কাজে এখন এটার মেইন ঝোঁকটাই হলো টেস্ট টিউবের দিকে। কিন্তু টেস্ট টিউব একটা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট দেখে সবার জন্য তো করা সম্ভব হয় না। কিন্তু যদি বয়স কম হয়, একটু আস্তে ধীরে টাকা পয়সা সংগ্রহ করে করার চেষ্টা করে, খুব একটা কঠিনও না। এর চেয়ে অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্ট কিন্তু হার্টের ট্রিটমেন্ট, কিডনি তাহলে নেওয়া ট্রিটমেন্ট। যেতে পারে। এক্ষেত্রে ম্যাডাম অনেকেই প্রশ্ন করেছেন, বাংলা প্রথমে শঙ্কা জানিয়েছেন, কেন আমি জানি না, হয়তো এই খবরটি এখন আমরা ব্যর্থতা যে অতভাবে প্রচার করতে পারিনি যে বাংলাদেশে টেস্ট টিউব বেবির মাধ্যমে চিকিৎসা করা হয়। প্রথম কথা, অনেকেই বলেছে বাংলাদেশে টেস্ট টিউব বেবি হয় কিনা। দ্বিতীয়ত, অনেকে প্রশ্ন করেছে সরকারি পর্যায়ে টেস্ট টিউব বেবির চিকিৎসা হয় কিনা। তৃতীয়ত, অনেকে প্রশ্ন করেছে যে একেবারে কম খরচে, আসলে সর্বনিম্ন কত খরচে টেস্ট টিউব বেবি আমাদের দেশে করা যায়। রাশিদা ম্যাডাম যদি একটু সংক্ষেপে ক্লিয়ার করে দেন আমাদের রোগীদেরকে। একটা হলো যে আমাদের দেশে তো আজকে না, গত 20 বছর ধরে হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, যে 10টা প্রায় এখন 10টা সেন্টারের মতো অ্যাক্টিভ সেন্টার আছে যেখানে কাজ হচ্ছে। এবং সরকারি যদি এখন যেমন CMH হচ্ছে, যেটা সরকারি বলবো, এবং সেখানে রিজনেবলি কম খরচে হচ্ছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে সেটা শুধুমাত্র সৈনিকদের জন্য, এখনো তারা জেনারেল পিপলের জন্য ওপেন করে নাই। যদি জেনারেল পিপলের জন্য ওপেন করে তাহলে সেটা একটা লো কস্ট হবে, সেখানে যেহেতু সাবসিডি পাচ্ছে। কাজে ওখানে মোটামুটি 165-এ 1,65,000 টাকার মধ্যে টোটাল ট্রিটমেন্টটা তারা করে দিতে পারবে বাইরের পেশেন্টের জন্য, এরকম একটা চিন্তা ভাবনা তারা করছে। সেকেন্ডলি, ঢাকা মেডিকেল কলেজে একেবারেই সেট আপ কমপ্লিট। এখন এই করোনার জন্য তারা আটকে গেছে, করোনা না হলে এতদিন হয়তো শুরু হয়ে যেত। আশা করি খুব অল্প সময়ে ঢাকা মেডিকেলে শুরু হয়ে যাবে। তাহলে এটা একটা যে ঢাকা মেডিকেলে, আমি জানি না তারা টাকা পয়সার ব্যাপারটা কিভাবে নির্ধারণ করেছে, তবে চিপেস্ট ফ্যাসিলিটি হয়তো হবে ঢাকা মেডিকেল কলেজ। কারণ এটা সরকারি পর্যায়ে থেকে একেবারে ফ্রি দেওয়া আমার মনে হয় না সম্ভব হবে। তবে যতটুকু না, হয়তো ড্রাগের টাকাটা পেশেন্টের কাছ থেকে নেওয়া হবে। এভাবে একদমই কম রেটে ঢাকা মেডিকেল করে দিতে পারবে, আমরা আশাবাদী। আমরাও বসে আছি, আমাদের গরিব পেশেন্ট অনেক কিছু করা যায় না, যখন যাদের সামর্থ্য নেই তারা হয়তো চিকিৎসা পাবে। আপনার কাছে আবার আসবো। অধ্যাপক মরিয়ম ফারুকী ম্যাডাম, আপনার কাছে একজন প্রশ্ন করেছে, তার বয়স হচ্ছে 28 বছর। ঢাকা মেডিকেলের কাজ
আমরা বিভিন্ন রকম সহায়তা দিব যাতে তারা কাজটা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারে। পিজির কথা বললে না, বিএসএমএম এর কথা? বিএসএমএম, হ্যাঁ বিএসএমএম তেও রিজনেবলি কম, নিশ্চয়ই এগিয়ে যাবে, সবাই মিলে কাজ করবে এবং এখন আসলে অনেক ম্যানপাওয়ারও বাড়ছে, অনেকে বন্ধাতে আসছে তাদের ক্যারিয়ার করার জন্য। নিশ্চয়ই ইয়াং জেনারেশনের হাত ধরেও এটি আপনাদের দিক নির্দেশনা অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এইসব সরকারি প্রতিষ্ঠানগুলোতে যখন শুরু হবে তখন পেশেন্টদের অনেক উপকার হবে, কারণ প্রাইভেটে তো আসলে আমরা সব পেশেন্টকে পার্সোনাল লেভেল হয়তো কিছু কিছু জায়গায় আমরা কিছু সাহায্য করি, কিন্তু সবার জন্য তো সম্ভব হয় না, যেটা এইসব সেক্টরে যখন পুরোদমে কাজ শুরু হবে তখন পেশেন্টের জন্য অনেক উপকার হবে। আপনার কাছে আমি আবার আসবো মরিয়ম ফারুকীর সাথে। ম্যাডাম, আপনার কাছে যে প্রশ্নটি রাখছিলাম, ঢাকার বাইরে থেকে প্রশ্ন এসেছে, তার বয়স হচ্ছে 28 বছর, তার এখনো বাচ্চা হয়নি, বিয়ে হয়েছে 10 বছর, একবার চকলেট সিস্ট ছিল 8 সেন্টিমিটার লেফট সাইডে, তিনি সেটার অপারেশন করিয়েছেন, অপারেশন করার পরে ওষুধ ইনজেকশন আইইউ এর মাধ্যমে চেষ্টা করেছেন, তারপরেও তার বাচ্চা হয়নি। এখন আবার নতুন করে অন্য পাশে তার চকলেট সিস্ট দেখা দিয়েছে 4 সেন্টিমিটার। এই মুহূর্তে উনি জানতে চাচ্ছেন আবার কি সার্জারিতে যাবেন, নাকি ওষুধ ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করবেন, নাকি তার আসলে আর কখনোই প্রেগন্যান্সি হবে না, পুরো জরায়ু ফেলে দেবেন। মনের মধ্যে নানান প্রশ্ন আমাদের এই রোগী, যদি একটু উত্তর দেই আমরা। ওনার তো বয়স 28 বছর, আশা করি ওনার হাজবেন্ড ভালো, যে সবকিছু ভালো। আর চকলেট সিস্ট একদিকে ওভারি ফেলা হয়ে গেছে, তার মানে তো এএমএইচ মানে এগ কমে গেছে। এখন যদি এই দিকের চকলেট সিস্টে অপারেশন করা হয় তাহলে কিন্তু হয়তো এগ মানে ওনার যে ডিম সবই হতে চলে যাবে। আমার মনে হয় এইটা নিয়ে যদি সম্ভব হয় উনি একটু টেস্ট টিউব বেবিতে আসেন, যদি এই ওভারিতে নিশ্চয়ই কিছু না কিছু ডিম আছে, আর এই টেস্ট টিউব বেবির ওষুধের কারণে আমরা কিন্তু মানে ডিমগুলো বের করে হয়তো এটা নিয়ে করা যাবে, নাহলে এই চকলেট সিস্টের কারণে দেখা যাবে এই ওভারিটাও ওনার নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় উনি দেরি না করে আসেন, সাইজ ওভারিয়ান সাইজটা চকলেট সিস্টের সাইজের বেশি বড় হওয়া থেকে সাধারণত বলা হয় যে 3 সেন্টিমিটারের উপরে গেলে চকলেট সিস্ট ধরতে। তো এইখানে এইটা যদি আমরা কিছু সার্জারি করতে যাই দেখা যাবে যা ওনার ডিম আছে সবই হয়তো আর থাকবে না। এমএইচ যেটাকে দিয়ে আমরা এটার পরিমাপ করি যে ওনার ডিম্বাশয়ে ওভারিতে কিছু কি পরিমাণ এগ আছে সেটা কমে যাবে। কাজে আমার মনে হয় উনি একটু কষ্ট করে হলেও এসে টেস্ট টিউব বেবির চিকিৎসাটা নেন। টেস্ট টিউব বেবি যদি সামর্থ্য থাকে তাহলে সেটি ঝেড়ে নিবে, সামর্থ্য না থাকে তাহলে কি কিছু করার আছে? যেমন এখন আমরা অনেক কিছু শুনি, ডায়নোজেস দেওয়ার কথা শুনি, জিএনআরএইচ অ্যানালগ দেওয়ার কথা শুনি, এমন কোনো অপশন কি তার জন্য খোলা আছে কিনা? উনি নিতে পারেন যেন সিস্টের সাইজ না বাড়ে, অথবা উনি সিস্টের সাইজ না বাড়ে বা এই এন্ডোমেট্রিওসিস প্রসেসটাকে বন্ধ করে রাখার জন্য ট্যাবলেট খেতে পারেন, ডায়নোজেস একটু বেশি খেতে হবে, 6 থেকে 9 মাস খাবেন, অথবা ইনজেকশন নিতে পারেন, জিএনআরএইচ অ্যানালগ যেটাকে আমরা বলি, অ্যাগনিস্ট যেটাকে বলি, নিতে পারবেন, এটা নিতে পারবেন। কিন্তু এটা দেখা যায় যে এইটা ট্রিটমেন্ট করতে গিয়ে হয়তো ওনার বন্ধাতে চিকিৎসাটা দেরি হয়ে যাচ্ছে। তো এটা ওনার বয়সের দিকেও খেয়াল রাখতে হবে যে এই চিকিৎসাটা আমি দিয়েই যাচ্ছি যেন বন্ধ হয়, এদিকে ওই সময় চলে যাচ্ছে, ওনার প্রেগনেন্সি হওয়ার টাইমটা সময়টা চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে। এগুলো মেডিকেল ট্রিটমেন্ট আছে, যেমন ইয়াং মেয়ে হলে তো আমরা মেডিকেল ট্রিটমেন্টই দিতাম, যার বিয়ে হয় না এদেরকে আমরা এই ধরনের ট্রিটমেন্ট দিই। আর যাদের বিবাহিত, যেহেতু সুযোগ আছে এখন ওনার প্রেগনেন্সি নেওয়ার, আমরা যেমন করে পারি ওনাকে চেষ্টা করব যেন উনি দ্রুত প্রেগনেন্সি ওনার হয়। জি, আসবো আপনার কাছে আবারও। অধ্যাপক রাশিদা বেগম ম্যাডাম, একজন প্রশ্ন করেছে আমাদের কাছে বগুড়া থেকে, রওশন আক্তার, তার বয়স হচ্ছে 27 বছর, উনি বিয়ে করেছেন, 11 বছর হয়ে গেছে কিন্তু এখনো প্রেগনেন্সি হচ্ছে না। ওনার সকল টেস্ট করা হয়েছে, টেস্টে সবকিছু ভালো আছে, ওনার ল্যাপ্রোস্কোপি করে টিউব দেখা হয়েছে, টিউবও ভালো আছে, হাজবেন্ড পুরোপুরি ভাবে ভালো আছেন, সিমেন্ট ভালো, ডায়াবেটিস নেই, হাজবেন্ডের হচ্ছে থাইরয়েডের কোনো সমস্যা নেই। এরপরে ডাক্তার তাকে এএমএইচ করিয়েছেন, 27 বছর বয়সে ওনার এএমএইচ হচ্ছে 0.02। উনি জানতে চেয়েছেন এটি কেন হয়েছে, কারণ তার কোনো সার্জারি হয়নি, এছাড়া অন্য কোনো অসুখেরও খবর নেই, তাহলে হঠাৎ করে এএমএইচ কেন এত লো এই বয়সে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এএমএইচ 0.02 হলে ন্যাচারাল প্রেগনেন্সি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। কিন্তু উনি একটা জায়গায় আমাদের কাছে ক্লিয়ার করেছেন যে তার মাসে মাসে মাসিক হচ্ছে। থ্যাংক ইউ শারমিন। এটা খুবই জটিলতা, এই জটিলতা আমরা রিসেন্টলি খুবই পাচ্ছি, মানে রিসেন্টলি না, গত 10 বছর থেকে আমি অবজার্ভ করছি যে আস্তে আস্তে এমএইচ কমে যাচ্ছে। গতকাল আমরা একটা প্রোগ্রাম করলাম যে এইটা যে প্রথমত যে এটা
ট্রুলি যদি এমএইচ বাদ দেয়, এটা কেস অফ আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, কারণ ওর এমএইচ আজকে 0.2 হতে পারে, কিন্তু 5 বছর রাশিদা ম্যাডামকে মনে হয় শুনতে পাচ্ছি না আমরা। আমি আবারও আসবো হয়তো এই প্রশ্নটির উত্তর নেওয়ার জন্য। আমি এই প্রশ্নটি বাকি রেখে মরিয়ম ফারুকের সাথে কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আনএক্সপ্লেইনড ছিল। এখন যে এমএইচ কম, এখন এটা হলো আমরা এটাকে তার মাসে মাসিক হলেও যে ওভুলেশন হচ্ছে, ইট ইজ নট শিওর। ওভুলেশন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এক্ষেত্রে এই পেশেন্টের বয়স যাই হোক, একে স্ট্রেট আইভিএফ করা উচিত। যে এমএইচ আছে সেটাতেই তার যতটুকু এগ আছে সেটা ইউজ করে টেস্ট টিউব করে একমাত্র সমাধান যে তাড়াতাড়ি বাচ্চা নেওয়া। কাজে আনএক্সপ্লেইনড যদি থাকে এবং তার এই যে লো এমএইচ সবকিছু মিলে একটা কাভার দিতে পারবে টেস্ট টিউব করলে। টেস্ট টিউব করলে তার এগ পাওয়ার সম্ভাবনা খুবই কম, একটা বা দুটো তিনটে এরকম এগ পাওয়া যেতে পারে, সেটা দিয়েই টেস্ট টিউব সম্ভব এবং সেটা করা তার জন্য জরুরি। ম্যাডাম, আমাদের সাথে দুটো স্টুডেন্ট এর কাছাকাছি দুটো প্রশ্ন করেছে, উত্তরটা আপনার কাছ থেকে আমি নিতে চাই। একজন আমাদের কাছে প্রশ্ন করেছে যে যখন আমরা ওভুলেশন ইনডিউসিং ওষুধ বা ইনজেকশন দিব, সেক্ষেত্রে যখন আমরা ফলিকুলোমেট্রি করছি 12 বা 13তম দিনে, তখন যদি আমরা দেখি যে ফলিকল সাইজ ভালো আছে, তারপরে কি আসলে আর হরমোনাল অ্যানালিসিস করে ওভুলেশন হচ্ছে কিনা এটা দেখার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? যদি থাকে তাহলে কোনটি করবে এবং কততম দিনে করবে? শুনতে পাচ্ছি না ম্যাডাম, একটু আনমিউট করে নেবেন প্লিজ। হ্যাঁ, যদি দেখি যে তার ফলিকুলার সাইজ অপটিমাম 70 মিলিমিটার বা তার বেশি এরকম হয়, তাহলে সেটা অপটিমাম সাইজ। তার সাথে আমরা একটা জিনিস দেখবো, এন্ডোমেট্রিয়াল ডেভেলপমেন্ট, যে এন্ডোমেট্রিয়ামের পরিফারেশনটা ঠিক আছে কিনা, যেটা ফিজিওলজিক্যালি ট্রিপল লাইন এন্ডোমেট্রিয়াম থাকতে পারে 8 মিলিমিটার বা তার বেশি। এটা যদি থাকে তাহলে আর কোনো হরমোন অ্যানালিসিসের দরকার নেই। কিন্তু যদি এন্ডোমেট্রিয়াল ডেভেলপমেন্ট ভালো না হয়, তাহলে হরমোন করে দেখতে হবে যে ফলিকেলটা কি আসলে কোনো ফলিকেল নাকি কোনো সিস্ট। এই জায়গায় হরমোনের রোল আছে, সেটা আমরা এস্ট্রোজেন প্রজেস্টেরন দুটোই করতে পারি। এস্ট্রোজেন করলে তখন করতে হবে, এস্ট্রোজেন ওই সময় যেদিন আমি পেলাম যে আজকে 18 মিলিমিটার সাইজের একটা ফলিকেল পেলাম কিন্তু এন্ডোমেট্রিয়াম থিন, তাহলে এস্ট্রোজেন করে দেখবো যে এই ফলিকেল থেকে অপটিমাম এস্ট্রোজেন এসছে কিনা। আর ডে 21 আমি প্রজেস্টেরন করে দেখবো যে প্রজেস্টেরন লেভেল ঠিক আছে কিনা। এই দুটো দিয়ে অ্যাসেস করতে পারবো যে আসলে কি কোয়ালিটি অফ এগ খারাপ সেই জন্য এন্ডোমেট্রিয়াম হয়নি, নাকি কোয়ালিটি অফ এগ ভালো আছে, ওভুলেশন হয়েছে, এন্ডোমেট্রিয়ামে কোনো ডিজিজ আছে সেই জন্য এন্ডোমেট্রিয়াম হয়নি। কাজে আমরা এই চারটার সমন্বয়, ফলিকুলার সাইজ, এন্ডোমেট্রিয়াল থিকনেস, এস্ট্রোজেন, প্রজেস্টেরন, চারটার সমন্বয় আমি বুঝবো যে এন্ডোমেট্রিয়ামে কোনো ডিজিজ আছে নাকি ফলিকেলে কোনো সমস্যা আছে। জি, আসবো আপনার কাছে আবারও। মরিয়ম ফারুকের সাথী ম্যাডাম, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছে যে আইইউআই এটি কি আসলে যদি মুসলমানদের রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে এটি একসেপ্টেড কিনা, এটি বিষয়ে অনেকে ভয় পান এবং শঙ্কা থাকে মনের মধ্যে। সেই কুসংস্কারের জায়গাটা যদি একটু দূর করি আজকে। একটু আনমিউট করে নেবেন ম্যাডাম। কারণ অনেকেই বলেছেন ডাক্তার আইইউআই করতে বলেছে কিন্তু ভয়ে করিনি। অনেকে বলেছেন একবার আইইউআই করলে আর ন্যাচারালি ওনারা হয়তো কখনো মেলামেশা করতে পারবেন না, এমন কিছু শঙ্কা মনের মধ্যে খেলছে তাদের। হঠাৎ এই কথাগুলো কেন রোগীদের মনে আসে, এটা যদি একটু ক্লিয়ার করেন। এবং অনেকে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউটাও জানতে চাচ্ছে যেটি আসলে কতটা অ্যাকসেপ্টেড। আমি বলি আইইউআই বলতে বোঝাচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। ইউটেরাসের ভিতরে আমরা সিমেন্টটা দিয়ে দিচ্ছি, মহিলার ইউটেরাসের মধ্যে হাজব্যান্ডের সিমেন্টটা প্রিপারেশন করে আমরা ঢুকিয়ে দিই। হাজব্যান্ড ওয়াইফ নর্মালি থাকলে নর্মালি স্পার্ম চলে যাবে ভিতরে, কিন্তু এখানে আমরা কোনো কারণে হয়তো হাজব্যান্ডের সিমেনে স্পার্ম কাউন্ট কম, অথবা কোনো কারণে মহিলার সার্ভিক্সে কোনো ব্যারিয়ার আছে যেটা ভেদ করে যেতে পারছে না জরায়ুতে, এইটাকে হেল্প করা। জাস্ট নর্মাল প্রসেসটাকে আমরা একটু হেল্প করি। আর হলো ভালো এগগুলোকে নিয়ে সিমেন্ট থেকে আমরা দিয়ে দিচ্ছি। কাজেই এটা যদি আমরা বুঝিয়ে দিই যে এটা একটা সহজ পদ্ধতি, এমন ডিফিকাল্ট কিছু না, আবার ওনারা ব্যথারও চিন্তা করেন যে পেইনফুল হবে কিনা, সেটাও হবে না। এবং হাজব্যান্ড ওয়াইফ দুইজন থাকলে যে জিনিসটা হতো, এটাকেই আমরা একটু অ্যাসিস্ট করছি বা হেল্প করছি। তাইলে এটা একটু ভালো করে একটু বুঝিয়ে দিলে, এবং যখন আইইউআই করতে আসবে যদি আমরা একটা শীটের মধ্যে মুখে ভালো করে কাউন্সিলিংটা না বুঝলেও যদি লিখে দিয়ে দিই ভালো করে, তাইলে ওনারা বুঝতে পারেন, তাইলে কিন্তু মানসিকভাবে অনেক শান্তি পান। এবং তারপরে যেটা তুমি বললে যে ইথিক্যাল বা আমাদের ধর্মীয় কিছু কিনা, অ্যাজ লং অ্যাজ হাজব্যান্ড ওয়াইফ, কাজে এর মধ্যে তো ধর্মীয় কিছু আমার বাধা আসা উচিত না।
তাই না? কিন্তু ওনারা ওই জিনিসটা বোঝেন না। অনেকে এসে বলে ও বোধহয় অন্য কারোটা দিয়ে দেবেন, এইটা ওইটা, নানা রকম প্রশ্ন করেন। তো এটা ভালো করে কাউন্সিলিং করলে আমার মনে হয়, বা বুঝালে নিশ্চয় বুঝবেন। জি, প্রথমবার না নিশ্চয়ই বলে। বুঝবেন। হ্যাঁ, ম্যাডাম, এর সাথে আরেকজন প্রশ্ন করেছেন, আইইউআই করলে আসলে মাসিকের কততম দিনে করতে হয় আইইউআইটি, এটি জানতে চেয়েছেন। এবং আরেকটি জানতে চেয়েছেন যে তার আগে যদি আমরা কোনো ইনজেকশন দিই, উনি নামটি উল্লেখ করেছেন প্রেগনিল, এটি আসলে কততম দিনে দিতে হয়? আচ্ছা, আইওআই যাদের করি আমরা অবশ্যই সাধারণত ট্যাবলেটের সাথে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ হিসাবে ইনজেকশন দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আইডিয়াল হলো আমরা 12 থেকে 14তম দিনে আমরা একটা আলট্রাসোনোগ্রাম ফলিকুলোমেট্রি করে দেখব যে ফলিকুলার অবস্থা কি, এন্ডোমেট্রিয়াম কি। যদি মোটামুটি ভালো মনে করি প্রি ওভুলেটরি আছে, আমি ইনজেকশন প্রেগনিলটা তখন দিই। কেন দিই? যেন ওভুলেশন হয়। ওভুলেশন হবে পরের দিনই বা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, এইভাবে একটা টাইম ঠিক করে আমরা তখন আইইউআইটা করি। আইইউআই হাজবেন্ডকে বলি সিমেন ল্যাবরেটরিতে দিতে, ওইটা প্রসেস করে ভালো ডিমগুলো নিয়ে আমরা জরায়ুর ভিতর দিয়ে দিই। কাজে ওভুলেশনও হলো ওষুধ দিয়ে, আর এদিক দিয়ে আমি সিমিনও দিয়ে দিলাম, স্পার্ম দিয়ে দিলাম, পৌঁছে দিলাম টিউবে, আর ওই দিক দিয়ে ওভুলেশনও হলো। তাহলে ইনশাল্লাহ মানে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা নর্মাল থেকে এক্ষেত্রে রোগী অনেকখানি জানতে বাড়ে। চাচ্ছিলেন যে কততম দিনে উনি করবেন, 15তম বা 16তম, এমন কোনো দিন আছে কিনা? না, সেটা ডিপেন্ড করবে। আমি তো আইওআই যেখানে ওজন করবো আমরা করে। আলট্রাসোনোগ্রাম, হ্যাঁ আলট্রাসোনোগ্রাম দেখে ফলিকুলোমেট্রি করে তারপর আমি দিন নির্ধারণ করব। জি, আর যেখানে ফ্যাসিলিটিস নাই, আমার মনে হয় অ্যাটলিস্ট ইনজেকশন দিলে অবশ্যই ফলিকুলোমেট্রি করার ফ্যাসিলিটিস থাকা উচিত, জি। তাহলে কোনো সময় কমপ্লিকেশন হতে পারে। সেই জন্য ট্যাবলেট দিলে অ্যাটলিস্ট যে কোনো সময় এরকম যে কোনো বন্ধ্যাত্ব পেশেন্টকে যখনই আমি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিব, অ্যাটলিস্ট আলট্রাসোনোগ্রাম ফলিকুলোমেট্রি করতে হবে। ধরুন একবার করলাম, কয়েকবার সে ট্যাবলেট খেলো, কিন্তু যেখানে আমি ইনজেকশন দিব সেখানে মাস্ট, আর আইইউআই সময় তো করতে হবে, ফলিকুলোমেট্রি করে তারপর আমি দিব। ওই এক্সাক্ট ডেটটা তুমি বলছো, ঠিক টাইমটা ডিপেন্ড করে তোমার ওই ওভুলেশন, মানে ও এগটা কতটুক ম্যাচিউর হলো, এন্ডোমেট্রিয়াম কতটুক বড় হলো, আর ফলিকুলার সাইজের উপরে, ওটার উপর আমি আসবো ডিপেন্ড করে আপনার আমি কাছে আবারও, নিশ্চয়ই রোগী তার উত্তর পেয়েছেন। আমি রাশিদা ম্যাডামের কাছে যাচ্ছি। একজন রোগী আমাদের কাছে একটি প্রেসক্রিপশন পাঠিয়েছেন। ম্যাডাম, আমার কাছে একটু জটিল মনে হচ্ছে, আপনি যদি একটু সমীকরণ করে দিতে পারেন। তাকে লেট্রোজল দেওয়া হয়েছে, তার সাথে তাকে ওভুলেট যুক্ত করা হয়েছে, তার সাথে তাকে ইনজেকশন এফএসএইচও দেওয়া হয়েছে, এবং তাকে 14তম দিনে আবার ডুফাস্টন দেওয়া হয়েছে, এবং তাকে 15তম দিনে আবার প্রেগনেন্ট ইনজেকশনও দেওয়া হয়েছে, এবং তার সাথে ইসি প্লাসকে যুক্ত করা হয়েছে, এবং তার সাথে ইকোস্পেরিনকেও যুক্ত করা হয়েছে। একটি রোগীর প্রেসক্রিপশন এতগুলো ওষুধ দেখে আমি নিজে আসলে কিছুটা হলো বিভ্রান্তের মধ্যে আছি। এবং রোগী সাতক্ষীরা থেকে, আমি চিকিৎসকের নাম বলতে চাই না, সাতক্ষীরা থেকে আমাদেরকে প্রেসক্রিপশনটি পাঠিয়েছেন। আমরা আসলে কি করব, এবং আসলে কত লেভেল পর্যন্ত কোন চিকিৎসা দিব? একজন এমবিবিএস ডাক্তার ওভুলেশন ইনজেকশন দিবেন কিনা, দিলে কি দিয়ে দিবেন, তারপরে যারা এফসিপিএস করা তারা আসলে কতটুকু দেবেন, এবং আইইউ এর জন্য আসলে রোগী কোথায় আসবে? কারণ এই প্রেসক্রিপশনটি একটি দলিল হয়ে হয়তো বাংলাদেশে কোনো একটা সময়ের জন্য থেকে যাবে, তখন আসলে উত্তর কি হবে? আপনার কাছে উত্তর চাই। এটা একটা একদমই আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিনের ক্যাটাগরাইজ করা আছে যে কোন পেশেন্টের ট্রিটমেন্ট কোথায় হবে। সেক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি তিনটা লেভেলে ভাগ করা আছে। প্রাইমারি লেভেলে একজন এমবিবিএস ডক্টর অবশ্যই চিকিৎসা করতে পারবে, যেখানে হাজবেন্ডের সিমেনের কোনো সমস্যা থাকতে পারবে না, অ্যাবসলিউটলি নর্মাল থাকবে, এবং মেয়েটাকে সে ওভুলেশন ইনস্টিটিউট ডাক দেবে অনলি ক্লোফিসেটেড বা লেট্রোজল অনলি ফর 4 মান্থস। এই 4 মাসের মধ্যে উইদাউট মনিটরিং হি অর শি ক্যান গিভ। যদি 4 মাসের মধ্যে তার প্রেগনেন্সি না হয়, পেশেন্ট মাস্ট বি রেফার্ড টু হায়ার সেন্টার সেকেন্ডারি লেভেলে। সেকেন্ডারি লেভেলে গাইনোকোলজিস্ট, যে কোনো পোস্ট গ্রাজুয়েশন করা গাইনোকোলজিস্ট, তারা কিন্তু এটা ওয়াইড রেঞ্জে ট্রিটমেন্ট করতে পারবেন। তারা ল্যাপ্রোস্কোপি করতে পারবেন, ইন্ডাকশন দিতে পারবেন, আইইউআই করতে পারবেন, বাট ইট মাস্ট বি মেটিকুলাস। টার্সিয়ারি লেভেলের কনসালটেন্ট যেভাবে মনিটর করে বা যেরকম সূক্ষ্ম পর্যালোচনা করে ট্রিটমেন্ট দেন, সেই লেভেলে ট্রিটমেন্ট দিতে হবে, এবং সেই পর্যায়ে তারা দিতে পারবেন। এআরটি বাদে বাকি সবই কিন্তু তারা করতে পারবেন। যদি হাজবেন্ডের সিমেন রিপোর্ট খুবই খারাপ থাকে, অ্যাজোস্পার্মিয়া থাকে বা সিভিয়ার অলিগোস্পার্মিয়া, সেগুলো বাদে একটু কম যদি থাকে অলিগোস্পার্মিয়া, তাদেরও তারা আইইউআই করতে পারবে। কথা হচ্ছে যে এই প্রেসক্রিপশনটা হতে পারে সেকেন্ডারি লেভেল, এবার ইভেন টার্সিয়ারি লেভেলের কনসালটেন্টদেরকে দেখেছি যেরকম প্রেসক্রিপশন দেয়। এখন টার্সিয়ারি লেভেলে ওঠা মানেই যে টার্সিয়ারি লেভেলের ডক্টর, নট অলওয়েজ। সেকেন্ডারি লেভেল মানেই যে সে সেকেন্ডারি লেভেলের ডক্টর, নট অলওয়েজ। এটা ডিপেন্ড করে সে কতখানি জ্ঞানলব্ধ এবং তার নলেজ স্কিল দুটো দিয়ে সে কতখানি নিজেকে তৈরি করেছে তার উপরে।
এই প্রেসক্রিপশনটা যদি অ্যানালাইসিস করি, লেট্রোজল এবং ক্লোভিসাইটের দুটো একই ক্যাটাগরির ওষুধ, দুটোই এস্ট্রোজেন লেভেলকে কমিয়ে দেয়। একটা হলো তৈরি বন্ধ করে, একটা সিনথেসিস রিসেপ্টর ব্লক করে। কথা হচ্ছে যে এটার সায়েন্টিফিক্যালি অনেক পাবলিকেশন আছে যেখানে দুটো একসঙ্গে দিয়ে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার উদ্দেশ্য যখন এস্ট্রোজেন লেভেলকে কমানো, তখন যে কোনো একটা ড্রাগ ইউজ করাই যথেষ্ট, আইদার রিসেপ্টর ব্লক করার ড্রাগ অথবা তৈরি, দুটো একসাথে দেওয়ার কোনো জাস্টিফিকেশন নাই। একটা আমি হয়তো ডোজ বাড়িয়ে দিতে পারি, তবে কখনো ওরাল ড্রাগের সাথে ইনজেকশন দরকার হয়, ওরাল ড্রাগের সাফিসিয়েন্ট এন্ডোজেনাস এফএসএস যদি তৈরি করতে না পারে তখন এক্সোজেনাস এফএসএস দিতে হয়। এফএসএস যখনই দিবে, সে সেকেন্ডারি লেভেলের হোক আর টার্সিয়ারি লেভেল হোক, তার অবশ্যই মনিটরিং এর ফ্যাসিলিটিস হাতে থাকতে হবে, তার একটা আলট্রাসোনোগ্রাফি করার সুবিধা অবশ্যই থাকতে হবে। এটা ছাড়া এফএসএস দিলে আমরা কিন্তু অনেক পেয়েছি যে হাইপার ডিস্ট্রিবিউশন সিনড্রোম করে পেশেন্ট পাঠিয়েছে। কাজে এফএসএস দিলে হাইপার ডিস্ট্রিবিউশন হওয়ার চান্স থাকে এবং সেটা খুব মেজার্ড হইতে দিতে হবে, মনিটরিং করে দিতে হবে। বাকি ড্রাগ যেটা বললে যে আগে ডুফাস্টান তারপরে যদি প্রেগনেন্ট দেয়, এটাকে একদমই আইডিয়ালি হয় নাই। প্রেগনেন্ট দেওয়া হয় কিন্তু এলএইচ চার্জ করার জন্য, ওভুলেশন করানোর জন্য। ওভুলেশনের পরে কিন্তু প্রজেস্টেরন আসবে। আমি যদি প্রজেস্টেরন আগেই দেই তাহলে তার কিন্তু ওভুলেশন হবে না। যদি আগেই প্রজেস্টেরন দিয়ে দেই এগ ম্যাচিউর হওয়ার আগে, তারপরে যদি তাকে এলএইচ দেই, তাহলে দেখা গেল যে ওভুলেশন হয়তো হলো না, প্রিমেচুর লুটিনাইজেশন হয়ে যাবে। ইভেন এলএইচও যদি আগে দেওয়া হয়, কাজে একটু শেষের দিকে হ্যাপাজার্ড লেগেছে। কাজে আমরা মেথডিক্যালি করলে আমি বলবো যে যাদের হাতে মনিটরিং নাই, ফলিকুলোমেট্রি করতে পারে না, অথবা মনিটরিং আছে, সেকেন্ড মনিটরিং আসতে পারছে না, আমি দেখলাম যে ফলিকুল তৈরি হচ্ছে, প্রেগনেন্ট দেওয়ার দরকার নেই। আমার যদি এগ বড় হয়, এগ যদি ম্যাচিউর হয়, তাহলে ডেফিনেটলি এলএস চার্জ হবে। ন্যাচারালি যেটা হচ্ছে মানুষের, এস্ট্রোজেন তৈরি হলে এলএস চার্জ হয়। কাজে যদি তার ভেরি গুড ফলিকুলোমেট্রি যদি হয়, তার এলএস চার্জ হতে বাধ্য। আমার তা এক্সট্রা এলএস চার্জ দেওয়ার দরকার নেই। কাজে যারা এরকম পেরিফেরিতে আছে বা ইভেন সেন্ট্রালেও যারা আছে, যার যদি এমন হয় যে, যেমন আমি কখনো এলএইচ চার্জের জন্য দেই না, ইন্ডাকশন দেই, ফলিকুলোমেট্রি করি, যদি দেখি যে ফলিকুলার ডেভেলপমেন্ট ইজ ভেরি গুড, তাকে 6 মাসের জন্য ছেড়ে দেই, আর মনিটরিং এর দরকার নেই। আমি যখন দেখলাম যে এই ড্রাগে তার রেসপন্স নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয় রাশিদা ম্যাডামের। আমি মরিয়ম ফারুকের কাছে যেতে চাই, করা যাচ্ছে না মনে হয়। আচ্ছা ম্যাডাম, আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে আছি, ট্রাই করতে পারি। জি, আর আমি বুঝতে পেরেছি, আমি আসবো আপনার কাছে। আপনারও মরিয়ম ফারুকি ম্যাডাম, একদম শেষ পর্যায়ে আছি আমরা। অনেকেই জানতে চেয়েছেন সারোগেসি, ওভাম ডোনেশন বা স্পার্ম ডোনেশন, এগুলো কি আমাদের দেশে হয় কিনা, হলে কোথায় হয়, ঠিকানা চেয়েছেন। আচ্ছা, আমাদের দেশে তো আসলে যদি তুমি বলো যে কোনো সারোগেসির কথাটা বলি, সারোগেসি মানে অন্যের ইউটেরাস জরায়ুটাকে ধার নেওয়া। তো এখন পর্যন্ত এটা আমাদের কোনো পর্যায়ে মানে আমরা এটা যেতে পারি নাই। আর আমাদের দেশে একটা কথা বলি যে এটা কোনো মানে নিয়মও নাই, বেনিয়মও নাই। হ্যাঁ, যে আমি করতে পারবো না এরকম কোনো রুল নাই, আর করিও না, করা হয় না সাধারণত, এটা যেতে চলে আসেনি আমাদের। আর আরেকটা যেটা ডোনেশন, যেটা এই এগ ওভাম ডোনেশন, আমি আমি ওই এগুলো আমি পড়েছি, রিলিজিয়াস এগুলো পড়েছিলাম, যে আমাদের ধর্মে যেমন শিয়া সুন্নি ভাগ আছে, শিয়ারা কিন্তু সব ডোনেশন নিতে পারে, এবং ইরান, ইরাক ওগুলো দেশে কিন্তু ডোনেশনটা চালু। আমার মনে হয় কি এটা কোনো সামাজিক কারণে কিনা জানি না, হয়তো যুদ্ধে অনেক ছেলেরা মারা গেছে, ক্রাইসিস হয়েছে, এই জন্যই কিনা জানি না। কিন্তু সুন্নি, যেটা আল আজহার ইউনিভার্সিটিতে আলেমরা মিলে ঠিক করেন, যে ওখানে বলা হয়েছে যে সুন্নিরা পারবে না এই ডোনেশনটা। হ্যাঁ, সেটা বলা হচ্ছে, এবং টেস্ট টিউব বেবিটা লিগাল অ্যাজ লং অ্যাজ হাজব্যান্ড আর ওয়াইফে। হ্যাঁ, কাজে ডোনেশন এটা তো আমাদের দেশে এখন নিয়ম, লিগাল হবে কি না হবে আমরা জানি না, এটা একটা। আর সারোগেসিও তাই, কিন্তু অন্যান্য ধর্মে দেখো ওদের কোনো অসুবিধা নাই, একমাত্র খ্রিস্টান বোধহয় যারা বেশি গোড়া ক্যাথলিক কি যেন বলা হয় ওদের, তো ওরা নেয় না। কিন্তু অন্যান্য ধর্মে এটা চালু, ওদের হয়তো সেখানে সুবিধা আর কি এই জিনিসটা।
নিশ্চয়ই দর্শক অনেকে আমাদের অন্যান্য প্রশ্নের দেশ উত্তর থেকে পেয়ে কিনে গেছেন যে আসেন। যেহেতু এটা ওয়াইড রেঞ্জ এখনো বাংলাদেশে ওভাবে করে আসলে ব্যবহার করা হচ্ছে না, তাই এটার বিষয়ে আমরা আসলে ওভাবে করে চিন্তাও করতে পারছি না এই মুহূর্তে। হয়তো সময় আমাদেরকে এই উত্তরটি দিয়ে দিবে। আমরা একদম শেষ পর্যায়ে আছি। অধ্যাপক রাশিদা বেগম ম্যাডাম, এই যে একটা কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে যখনই কোনো বড় চিকিৎসা বা আধুনিক চিকিৎসার দরকার হয় আর দেশে থাকবো না, এমন কথা অনেকেই বলেন। তারপরে তারা সিঙ্গাপুরে ঘোরেন, তারপরে তারা ইন্ডিয়ার বিভিন্ন সেন্টারেও হয়তো ঘোরেন, অথবা পার্শ্ববর্তী দেশের অনেক জায়গায় যান। কারণ সিঙ্গাপুর ইন্ডিয়াতে তো আসলে আমাদের অনেক বন্ধুরা আছে, তারা খুব ভালো কাজ করছে। কিন্তু ঘোরাফেরার পরে আবারও হয়তো আপনাদের সেন্টারেই আসেন। তো এই ঘোরাফেরা গুলো কি আসলে খুব দরকার আছে, নাকি বন্ধ্যাত্বের সকল চিকিৎসাই আসলে এই মুহূর্তে বাংলাদেশে আছে? ঘুরতে যেতে পারেন, চিকিৎসার জন্য কি আসলে যাওয়ার দরকার আছে কিনা? এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এটা হলো কি যে আমি যদি নিজেই পেশেন্ট হই, আমি কোনো একটা চিকিৎসা করতে গিয়ে যদি দেখি যে সাকসেসফুল হচ্ছি না, তখন আমারও মন হয়তো এটা তো খুব অশান্ত থাকে মানসিক ভাবে, তো আমারও মন হয়তো চিন্তা করবে যে দেখি একটা সেকেন্ড ওপিনিয়ন নেই। তো আমি কিন্তু পেশেন্টদেরকে এই ফ্রিডমটা দেই সবসময় যে আপনি যেখানে যান সেকেন্ড ওপিনিয়নের জন্য যান, আমার কিন্তু কোনো আপত্তি নাই, আপনি যান দেখেন কি বলে। তবে বাইরে যেন না, কারণ আমাদের দেশে আছে আরো অনেকগুলো সেন্টার আছে, আমি বলি যে দেখেন আমার এই আপাড়া করেন, এই আমার ফ্রেন্ড আছে করে, সবাই করে, অ্যাপোলো স্কোয়ার সব জায়গায় হচ্ছে। কাজে আপনি সেসব জায়গায় যে সেকেন্ড ওপিনিয়ন নেন, কিন্তু বাইরে যাওয়ার মনে হয় দরকার নেই। এখন এটা আমরা বলতে পারি, কিন্তু পেশেন্টের তো একটা চয়েস আছে। আমরা দেশে অনেক ভালো শাড়ি আছে, এই যে আজকে আমি দেশি জামদানি পরেছি, কিন্তু প্রায় ইন্ডিয়ান শাড়ি আমি পরি, ইন্ডিয়ান শাড়ি যেটা পছন্দ সেটা পরি। এই পছন্দের জায়গাটা কিন্তু আমরা আটকাতে পারবো না, সেখানে পেশেন্টের চয়েসের মূল্য দিতে হবে। তবে পেশেন্টের জন্য বলতে পারি যে বাইরে যাওয়ার একদমই দরকার নেই, বিন্দুমাত্র দরকার নেই। বরং বাইরে গেলে প্রতারিত হয় তারা, কিন্তু এই যে ডোনেশনের ব্যাপারটা, আমি এমন পেশেন্ট দেখেছি যে পেশেন্ট ডোনার নিয়ে আসছে, কিন্তু পেশেন্ট গুণাক্ষরেও জানে না, তাকে বলাই হয়নি। পেশেন্ট যে ডোনার নিয়েছে সেটা আমি বুঝতে পারি ক্লিনিশিয়ান হিসেবে। এখন দুটোর একটা হতে পারে, একটা হতে পেশেন্টকে ওখানকার ক্লিনিশিয়ানরা বলেনি, অথবা পেশেন্ট আমার কাছে স্বীকার করতে চাচ্ছে না। কিন্তু আমি এভাবে ইন্টারভিউ নিয়েছি যে আমি কিন্তু জানি যে আপনার নিজের এক হয় না এখানে, তখন তারা বলে যে আমাকে কিন্তু বলে নাই, এবং না বলে যে তারা দেয় সেটা আমি অনেকগুলো প্রমাণ পেয়েছি। দুটো পেশেন্ট এসেছে, তাদেরকে ডোনার দিয়ে আইভিএফ অফার দিয়েছিল, কিন্তু আমি তাদেরকে সিম্পল ড্রাগ দিয়ে তাদের প্রেগনেন্সি হয়েছে। এখন যদি বলছে কেন অফার দিয়েছিল, তারা যথেষ্ট এগ আছে, তাদেরকে স্টিমুলেশন দিয়ে তারা অনেক বেশি এগ পাবে, সেই এগ 4-5 জনের মধ্যে ভাগ করে দিবে, যার জন্য তারা এরকম ক্যান্ডিডেটকে আইভিএফ এর জন্য সিলেক্ট করেছে। পেশেন্ট যখন ডোনার হিসেবে রাজি হয় নাই, দেখলাম তারা পিসিওর পেশেন্ট, কেন ডোনার হিসেবে রাজি হবে? সে নিজে জানে না পিসিওর পেশেন্ট, কিন্তু তাকে ইন্ডাকশন দিয়ে বাচ্চা হয়েছে। কাজে বাইরে গেলে যে সবসময় তারা জিতে আসে, তারা অনেক সময় কিন্তু ঠকেও আসে। যাবে বাইরে, বাদ বিচার করে বুঝে শুনে যেন যায় আর কি। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। মরিয়ম ফারুকী ম্যাডাম, আপনার কাছে একদম শেষ অংশে সংক্ষেপে জানতে চাই, যদি একটু আশার আলো দেখান যারা ডিপ্রেশনে আছে, আমাদের বন্ধ্যাত্বের অনেক মায়েরা যারা হয়তো ফ্যামিলিতে অনেক সময় টর্চার হচ্ছে, এসে চোখের পানি ফেলছে, কিন্তু এসেই শেষ নয়। আমাদের পথ অনেক খোলা আছে, অনেক দরজা খোলা আছে, এবং তাদের চোখের পানি মুছে দেওয়ার জন্য অনেকে আছে, সেই জায়গাটায় যদি একটু যুক্ত করেন। আমি এই জন্যই বলি ওদের যে আপনারা একটু কষ্ট করে আসেন আমাদের কাছে, জানি কষ্ট, কারণ অনেক প্রত্যন্ত থেকে আসতে হয়, লঞ্চ স্টিমার বাস করে ওনারা আসেন, এবং সেটার জন্য ওরা বলি একটু কষ্ট করে আসেন, আমাদের বুঝতে দেন আপনাদের কি সমস্যা, দেখেন আমরা সমাধান করতে পারি নাকি। আমরা কিন্তু দুহাত বাড়িয়ে আছি যে আপনারা আসেন, কারণ আমাদের আর কি করব, আমরা তো লেখাপড়া এটা সব কার জন্য? আপনাদের জন্য, মানুষের জন্য, তাই না? এখন আমরা জীবনের অনেক শেষ প্রান্তে পাই, 2/3 বয়স পার হয়ে গেছে, এখন মনে হয় যেন যতটুকু আছে আমরা যেন মানুষকে হেল্প করতে পারি, এবং ওনাদেরকে আসতে বলি, হয়তো আমরা তাইলে একটু ধরতে পারবো যে কি অসুবিধা না অসুবিধা। আর ছেলেরা, এখন আমার মনে হয় কাপলের মধ্যে ছেলেরা কিন্তু একটু আমার মনে হয় এখন উপেক্ষিত ছিলেন এতদিন, কারণ ওনাদের ইনভেস্টিগে প্রথমেই ফ্যামিলি থেকে নিয়ে আসতো মাকে, বউকে, আমরাও মনে প্রাণে বউ ওয়াইফের চিকিৎসা করতাম। এখন দেখি যে ওনারও অনেক সমস্যা, ওনার কথাও আমরা শুনি। আমার সেন্টারে কিন্তু আমি ছেলেদের আলাদা ফাইলই করেছি এই জন্য, বোঝাবার জন্য যে আপনাকে আমরা চিকিৎসা দিচ্ছি, এবং আমার মনে হয় ছেলেরা অনেক একটু আশ্বস্ত, একটু প্রাউড ফিল করেন, তখন আমার ভালো লাগে। এবং
ফাইল দিলাম, এটা করলাম। এবং আমার মনে হচ্ছে একটা বাইরে কনফারেন্সে একজন ভদ্রলোক বলেছিলেন যে একটা মহিলা প্রেগনেন্সি হলে তবু ডাক্তারের কাছে আসে, ওর ব্লাড টেস্ট হয়, ব্লাড সুগার, থাইরয়েড টেস্ট হয়, কিন্তু একটা ছেলেকে কিন্তু আপনি হয়তো সারা জীবন কখনোই টেস্টের মধ্যে পান নাই। তখন কখনো সে কোনো অসুস্থ হয় নাই, আসে নাই। তখন বলেছিল যখন একটা কাপল আসে, ছেলের অ্যাটলিস্ট ব্লাড সুগারটা করেন। আসলে এখন আমরা দেখি ছেলেদের মধ্যে অনেক ডায়াবেটিস। পরিবর্তনের জায়গাটি আসলে তৈরি হয়ে গেছে, এটি চলমান থাকবে সেই আশা করছি। অধ্যাপক মরিয়ম ফারুকের সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনার ব্যস্ততা সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অধ্যাপক রাশিদা বেগম ম্যাডাম, আপনার কাছে জানতে চাই, বন্ধ্যাত্ব চিকিৎসা মানেই আমরা অনেক সময় শুনি যে ইট শুড বি ইথিক্যাল, ইট শুড বি রেশনাল, ইট শুড বি ওয়াইড রেঞ্জ। আমরা আসলে কোথায় আছি, যারা আছে সামনের দিকে তাদেরকে নিয়ে আসলে কতটা আশাবাদী আপনি, এবং রোগীদেরকে যদি একটু আশা জায়গা নিয়ে কথা শোনান। ইথিক্যাল তো বটেই, নট অনলি বন্ধ্যাত্ব, মেডিকেল সায়েন্সটাই এথিক্সের উপরে চলতে হবে। প্রত্যেকটা ব্যাপারে পেশেন্টের তার কি প্রবলেম সেটা তাকে জানতে দিতে হবে, সেই প্রবলেম সলিউশন কি সেটা জানতে দিতে হবে, এবং ওই প্রবলেমের সলিউশন দিতে গিয়ে কোনো প্রবলেমে পড়ে কিনা সেটা তাকে জানতে দিতে হবে। এটা কিন্তু নট অনলি ফর ইনফার্টিলিটি, সব ডিজিজের বেলায় প্রযোজ্য। এবার এখানে একটা এক্সট্রা এথিক যেটা হলো যে ডোনেশনের ব্যাপার যেটা আসে, এটা হলো যে আমরা যেমন স্পষ্ট বলেই দেই যে আমরা কোনো ডোনেশন করি না। আমাদের কাছে নিজেরটা দিয়ে করার মতো আমাদের অনেক মেকানিজম আছে, আপনারা সেটা দেখেন। ডোনেশন লাগলে তখন আপনি যেখানে ডোনেশন হয় সেখানে যান। কাজে ইট মাস্ট বি ক্রিস্টাল ক্লিয়ার। এবং আইভিএফে কিন্তু ল্যাবের মধ্যে কে কি করে গুণাক্ষরেও টের পাবে না, ইভেন পেশেন্ট যদি ডাক্তার হয় সেও টের পাবে না আমি যদি তাকে খুলে না বলি যে কি কি করা হয়েছে। যেমন তার এমব্রায়ো কয়টা এগ পেলাম, সে এগের কোয়ালিটি কি, তার এমব্রায়ো গুলো কেমন তৈরি হলো, সে এমব্রায়ো গুলো ভালো কিনা, কয়টা এমব্রায়ো ট্রান্সফার করবো, সেটাও তার সাথে কিন্তু খোলামেলা আলোচনা করা হয়। তো এক কথা হচ্ছে যে এখানে পেশেন্টের ডাক্তারের প্রতি আস্থা থাকতে হবে, কিন্তু ডাক্তারকেও সেই আস্থার জায়গাটায় বসতে হবে। কোনো রকম কোনো পেশেন্টের সাথে নয় ছয় করা যাবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। কারণ আমি সবসময় বলি যে বাচ্চা হওয়ার জন্য কোনো কৃতিত্ব আমি নেই না, বাচ্চা না হওয়ার ব্যর্থতার জন্য আমি দায়ী না। কারণ আল্লাহ বাচ্চা দেয়, আমরা সম্পূর্ণ মুসলমানরা বিশ্বাস করি, সবাই বিশ্বাস করে যে সৃষ্টিকর্তাই একমাত্র মানুষ তৈরি করে, আমরা শুধু পথঘাটটা দেখি সব ঠিক আছে কিনা। কাজে এখানে আমার কিছু করার নাই, আমার পেশেন্টের সাথে এগুলো করা যাবে না, ঠিকঠাক থাকতে হবে। এবং ট্রিটমেন্টটা যে দেব ইথিক্যালি, সেখানে একটা ব্যাপার আছে। অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে তুমি বলতে পারো না যে আনইথিক্যাল, হয়তো সে জানে না, তার নলেজ গ্যাপ আছে। কাজে এইটা আমাদের যে নলেজ গ্যাপটা রেখে যেন কাজে হাত না দেয়, আমরা যেন ঠিকঠাক মতো শিখে কাজটা করি, তারপর যেন কাজ করি। এবং পেশেন্টদের বলবো যে আপনারা আস্থা রাখবেন, আপনারাও জাজ করতে পারবেন যে কোথায় কেমন ট্রিটমেন্ট হচ্ছে, আপনারা খোঁজ খবর নেবেন, নিয়ে তারপরে ইভেন ইন্ডিয়াতে গিয়ে অনেক নিম্নমানের চিকিৎসকের কাছে গিয়ে তারা কিন্তু চিকিৎসা নিয়ে আসছে। আমি যাবেনই যখন আপনারা খোঁজ দিয়ে যান যে ওখানে কোথায় ভালো ভালো জায়গা আছে। এটা তো বলতে আমরা অবশ্যই বাধ্য যে সব জায়গায় একই রকম কোয়ালিটি মেনটেন করে না, সেই জন্য এটা পেশেন্টদের নিজেদেরও কিন্তু এই খোঁজ খবর নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। অধ্যাপক রাশিদা বেগম ম্যাডাম, আপনারা দুজনই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং বাংলাদেশের বন্ধ্যাত্ব চিকিৎসাকে আপনারা এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক রোগীকে আপনাদের জীবনের বড় একটা সময় আপনারা হয়তো মুখে হাসি ফোটাতে পেরেছেন, এই জন্য আপনাদের দুজনকেই জানাই সালাম এবং স্যালুট ম্যাডাম। আমি অধ্যাপক সামিনা চৌধুরী ম্যাডাম একদম শেষ অংশে আছি, স্কয়ারকেও ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। রাজ টিভিকে ধন্যবাদ জানাই, কারণ এটি পুরোদমে টেলিকাস্ট হয়েছে রাজ টিভি, স্কয়ারে ওয়েবসাইট পেজে এবং ওজিএসবির ওয়েবসাইট পেজে, এবং অনেকেই দেখছে আসলে এই মুহূর্তে। সামিনা চৌধুরী ম্যাডাম, আমরা একেবারেই শেষ অংশে আছি, আপনি যদি শেষ করেন। আমার মনে হয় যে আজকে আমরা ওভারঅল যেগুলো যে প্রায় 12টার মতন আমরা প্রশ্ন পেয়েছি, এবং অনেক জটিল জটিল প্রশ্ন ছিল, এবং দর্শক আপনারা উত্তর কিছু পেয়ে গেছেন। এখানে একটা জিনিস আমার কাছে, যে যারা চিকিৎসা করছেন তাদের প্রতি আমার অনুরোধ, যে আমাদের এখানে আলোচনায় যেটা বলা হয়েছে, একজন এমবিবিএস ডাক্তার কতদূর পর্যন্ত চিকিৎসা করবেন এবং কখন তিনি এটাকে রেফার করবেন। বিশেষ করে যে কথাটা বলা হয়েছে ইনজেক্টেবল যেগুলো, যে প্রেগনিল বা এই জাতীয় ঔষধ, এগুলো কিন্তু ব্যবহার করবে, কিন্তু আমি মনে করি যে অবশ্যই এটা অবজারভেশন থাকতে হবে। তার কারণ এগুলো দিলে অনেক সময় আমরা বলি যে ওভার হাইপার স্টিমুলেশন হয়ে যায়, অনেক বেশি অসুবিধা হতে পারে সেটার কারণে।
অনেক সময় অনেক বেশি অসুবিধা হয়, যে জন্য আইসিইউতে তাদেরকে রাখতে হতে পারে। কাজে আমি মনে করি যে প্রাইমারি যেটা আমরা একটা লেভেলে চিকিৎসা দিব, তারপরে গাইনোকোলজিস্টরা দেবেন, তার পরবর্তীতে যখন আমরা জেনারেল গাইনোকোলজিস্টরা আমরা মনে করি যে এইটা এখন আমার প্রয়োজন আরো ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাওয়া, যারা সূক্ষ্মভাবে জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে এটা চিকিৎসা দেবেন। কাজে আমি চিকিৎসকদের জন্য এই কথাটা রেখে যাচ্ছি। আর স্টুডেন্টদেরকে বলবো এবং যারা শিক্ষানবিশ তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে অবশ্যই এথিক্যাল ওয়েতে আমাদেরকে কাজ করতে হবে। আর পরিবারকে বলার আগে আমি পুরুষের কথা যেটা বলবো, যে ওনারা মনে করেন যে আমি যেহেতু স্ত্রীর কাছে থাকতে পারি এবং আমার যেহেতু বীর্য যায়, কাজে আমি ঠিক আছি। এবং ওনাদেরকে এটা বুঝাতে হয় যে ওনার যে বীর্যটা বের হচ্ছে তার মধ্যে কিন্তু মানে শুক্রাণুটার অভাব বা শুক্রাণুর সমস্যা আছে। এই জিনিসটা তো পরীক্ষা না করলে বোঝা যাবে না। কাজে সিমেন্টটা একটু পরীক্ষা, যেটা বীর্য পরীক্ষা করা খুবই জরুরি। আর একটা কথা বলবো যে এইখানে ছেলেদের জন্য আমার কয়েকটা, ছেলে মেয়ে সবার জন্যই, বিশেষ করে আমি ছেলেদের কথা বলবো যে সিগারেট যেটা যারা খাচ্ছেন তাদেরকে আমি বলবো এটাকে বাদ দিতে হবে। আর মেয়েরা অনেকে জর্দা, সাদা পাতা এগুলো খায়, বন্ধ্যাত্বের সাথে এটার একটা সম্পর্ক আছে, সেটা আপনারা বাদ দিবেন। এবং যা ডায়াবেটিস এবং অন্যান্য কি শরীরে সমস্যা আছে সেগুলো কিন্তু প্রেগনেন্সি নেওয়ার আগে থেকেই এটাকে আমাদের দেখতে হবে। আরেকটা কথা আমি পুরুষদের জন্য বিশেষ করে বলবো যে আমাদের যে ল্যাপটপ আমরা ব্যবহার করি, এই যে কোলের মধ্যে নিয়ে যে আমরা সারাদিন মনে করেন যে এমনকি শুয়ে বসে ওই সবসময় কোলের মধ্যে নিয়ে এই ল্যাপটপ ব্যবহার করা হয়, এইটার কিন্তু আমি মনে করি যে শরীরের উপর, বিশেষ করে ল্যাপটপ যেখানে রাখা হয় সেখানে স্ক্রোটাম মানে ছেলেদের যে অন্ডকোষটা, এটার খুব কাছাকাছি চলে আসে। এবং অন্ডকোষটা এমন একটা সেন্সিটিভ অর্গান যে যেটা তাপমাত্রা কিন্তু বেশি থাকলে সেইখানে কিন্তু বীর্যের মধ্যে একটা যেটা শুক্রাণু থাকে তার মধ্যে সমস্যা হয়। কাজে আমি ছেলেদেরকে বলবো যে আপনারা কোলের মধ্যে নিয়ে ল্যাপটপ ব্যবহার করবেন না। আর একটা জিনিস, যে কাপড়েরা যেখানে আছেন তাদেরকে আমি বলবো যে চিন্তা করবেন, পজিটিভ চিন্তা করবেন যে আল্লাহ একদিন আপনাকে দেবে, আল্লাহর উপর ছেড়ে দেবেন এবং সম্পূর্ণভাবে এবং তার কাছে চাইবেন। এবং আমাদের কোরআন শরীফেই উল্লেখ আছে আল্লাহ চাইলে তিনি দিতে পারেন। কাজে সেই বিশ্বাসটা রাখবেন। আর একটা হলো, যে কোনো ধরনের স্ট্রেস, এই স্ট্রেসটা আসে কিন্তু আমাদের পরিবার থেকে। তারা হয়তো পরিবারে বলে, ওহো তোমার বাচ্চা হলো না, তুমি কি চিকিৎসা দিয়েছো, আচ্ছা এই পাতাটা বেটে খাও, এটা খাও। এবং মেয়েরা এসে বলে যে আপা কি না খেলাম, শাক পাতা থেকে আরম্ভ করে গাছের পাতা যেগুলো সেগুলো বেটে বেটে খাওয়ানো হয়েছে, তসবি তাবিজ এগুলো কোনো কিছু বাদ যায়নি। পুরুষদের কথা যেটা আমি বলবো, যে আমরা মনে করি যে পুরুষের হয়তো কষ্টটা আরেক রকম। একদিন একজনের হাজবেন্ড আমাকে বলছেন যে আপা জানেন খারাপ লাগে যখন অফিসে সবাই এসে বলে এখনো কি কিছু হলো না, আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করেন অমুক জায়গায় দেখেন, মানে সবাই যেন ব্যস্ত হয়ে গেছে, ওনার কেন বাচ্চা হচ্ছে না এটা সবার মাথা ব্যথা। মানে তার মানে তাকে বাড়ি বাড়ি একটা স্ট্রেসের মধ্যে ফেলা। কাজে আমি সবাইকে বলবো যে আপনারা এখানে তাদের যদি সাহায্য করতে চান তাদেরকে চিন্তা মুক্ত রাখতে সাহায্য করবেন, তাদেরকে আর একটু স্ট্রেসের মধ্যে ফেলবেন না। তবে আমি আমার যারা কলিগ এবং যারা এখানে শুনছেন, আমার ছাত্রছাত্রীও আছে এবং দর্শক যারা আছেন, সবাই আজকের যে আমরা অনুষ্ঠানটা করলাম তার থেকে কিছু হয়তো উপকার পেলেও পেতে পারেন, এবং সেটাই আমাদের সার্থকতা। এবং আমি ডক্টর শারমিন আব্বাসীকে বলবো তোমার পরিচালনা খুব সুন্দর হয়েছে। এবং আমার যারা কলিগ মরিয়ম ফারুকি সাথী এবং ডক্টর রাশিদা বেগম, তোমাদের এত জ্ঞানগর্ভ আলোচনায় আমি খুব খুশি হয়েছি এবং আমার মনে হয় আমাদের দর্শকরা এখান থেকে উপকৃত হয়েছেন। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের প্রশ্ন করে যান, যে কোনো রোগ সম্বন্ধে আপনার প্রশ্ন রেখে যান, আমরা সেটা অনুযায়ী আমরা আবারও আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন। আর একটা কথা বলবো, আপনারা এখন ভ্যাকসিন দেওয়া শুরু করেছে, ভ্যাকসিন নেবেন, ভয় পাবেন না এবং অন্যকেও নিতে উৎসাহিত করবেন। আর একটা জিনিস, মাস্ক পরা কিন্তু বাদ দেওয়া যাবে না, যে আমি এখন ভ্যাকসিন নিয়েছি আমি আর মাস্ক পরতে হবে না, কিন্তু মাস্কটা পরবেন। এই বলে আমি শেষ করছি।
ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে প্রতি রবিবার যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক প্রশ্ন ছিল আপনাদের, আমরা চেষ্টা করেছি যতটা পারি উত্তর দেওয়ার জন্য, যদিও সব প্রশ্নের উত্তর দেওয়া যায়নি। আগামী কোনো আয়োজনে আবারও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞদের নিয়ে হয়তো হাজির হব, তখন আবারও প্রশ্নের উত্তর দিব। আগামী রবিবার আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যাদের ভ্যাকসিন দেওয়ার সুযোগ রয়েছে তারা ভ্যাকসিন দিয়ে ফেলুন, আর মাস্ক পরা ভোলা যাবে না, যেটি বলছিলেন অধ্যাপক সামিনা চৌধুরী। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.